আসসালামু আলাইকুম। তো তোমাদের আগের ভিডিওতে আগের ভিডিওগুলোতে তোমাদের বইয়ের সাজেশন দিয়েছিলাম, তারপরে বলছিলাম যে এই অধ্যায় পরে এই অধ্যায় পড়তে, এই অধ্যায়ের সাথে এই অধ্যায় কানেকশন আছে। তো গেলে এগুলো মোটামুটি তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছিলাম। তো ভিডিও অনুযায়ী আগের ক্লাসে বলে দিয়েছিলাম যে আজকের ক্লাসটা মূলত কিসের উপরে হবে। আজকের ক্লাসটা মূলত আমি তোমাদেরকে আগে বলছি যে আমি তোমাদের সায়েন্সের 4টা সাবজেক্ট কভার করব। তো সিকোয়েন্সটা বলছি, প্রথমে বায়োলজি, দেন কেমিস্ট্রি, দেন ফিজিক্স, দেন হলো ম্যাথ। তো সেই অনুযায়ী মোটামুটি আমার তোমাদের নির্দেশনার জন্য যে এই ভিডিওগুলো দেওয়ার দরকার ছিল, আগে 2 থেকে 3টা ভিডিও দিয়েছি। এখন মূলত আমার যেই মেইন জিনিস অর্থাৎ সাবজেক্ট, তো আমি সাবজেক্টে চলে আসছি। তো আজকে বায়োলজির ফার্স্ট ক্লাস। এখন বায়োলজির ফার্স্ট ক্লাস বলতে অনেকেই মনে করে যে বায়োলজির ফার্স্ট ক্লাস তো এটা কিরকম হবে, ওটা তোমার বায়োলজির ফার্স্ট পেপারে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1 এর উপরে হবে। এটা সবাই বায়োলজি ফার্স্ট ক্লাস বলতে সবাই এটাই বুঝে। বাট আমি তোমাদেরকে আগে বলছি যে এখানে তোমরা একটু কিছু আলাদা জিনিস পাবা, যেটা তোমরা আগে কখনো কোথাও পাও নাই। তো এখান থেকে তোমাদের আলাদা জিনিসটা শুরু। তো আজকে আমি তোমাদের হলো বায়োলজি কোনো বইয়ের কোনো ক্লাস নিব না। আজকে আমি তোমাদেরকে এমন একটা জিনিসের ক্লাস নেবো যেটা তোমরা পুরা ইউটিউব সার্চ করো বা অন্য কোনো জায়গায় কোথাও এরকম কোনো ক্লাস দেখো না। তো জিনিসটা কি, আমি যখন ধরো তোমার বায়োলজি পড়ছিলাম, তো বায়োলজি পড়ার টাইমে আমি একটা জিনিসের খুব প্রয়োজনীয়তা অনুভব করি। এখন জিনিসটা কি, জিনিসটা হলো দেখবা বায়োলজিতে কিছু টার্ম ইউজ করা হয় যেটা বায়োলজিক্যাল টার্ম বলা হয়। আসলে এগুলো বায়োলজির যে নির্দিষ্ট টার্ম এরকম না। এই জিনিসগুলো আসলে বায়োলজি এই জিনিসগুলো মূলত আমরা মূলত ভাষা বলতে আমাদের বাংলা ভাষাকে বুঝি। ইংলিশও আমাদের কাছে অনেক পরিচিত, বাট এর বাইরে যেসব ভাষাগুলো আছে ওই ভাষাগুলোর সাথে আমরা তেমন একটা পরিচিত না। তো বায়োলজির যে টার্মগুলো আছে এই টার্মগুলো তোমার আলাদা, বায়োলজির কিছুই না। এই টার্মগুলো মূলত তোমার ল্যাটিন ল্যাঙ্গুয়েজ আর গ্রিক ল্যাঙ্গুয়েজ থেকে নেয়া। এই ল্যাঙ্গুয়েজ গুলা থেকে নিয়ে মোটামুটি এই টার্ম গুলা বানানো। তো যেহেতু আমরা ল্যাটিন আর গ্রিক সম্পর্কে তেমন কিছু জানি না, এজন্য আমাদেরকে এগুলা একদম নতুন মনে হয়, একটু আজাইরা টাইপের মনে হয়। তো এইটা মূলত বিষয়টা। তো তোমরা যদি এই টার্ম গুলার সাথে, তুমি বায়োলজি পড়ার আগে যদি এই টার্ম গুলার সাথে তোমরা একটু পরিচিত হয়ে যাইতে পারো, তাহলে জিনিসটা কি হবে, তুমি যখন বায়োলজি পড়তেছো তখন দেখবা তুমি অনেক সুবিধা পাচ্ছ। দেখবা তোমার একটু চেনা চেনা মনে হচ্ছে বায়োলজির দাঁত ভাঙা কিছু, কি বলবো, কিছু টার্ম থাকে। তো ওই টার্ম গুলাও তুমি অনেক ইজিলি পড়ে ফেলতেছো, বুঝে বুঝে পড়তে পারতেছো। একটা টার্ম ভেঙে ভেঙে পড়তেছো, যে একটা টার্ম তুমি মুখস্থ করতেছিলে ওই টার্মটা ভেঙে ভেঙে বুঝে বুঝে পড়তেছো যে এইটা দ্বারা এইটা বোঝায়, এই অংশ দ্বারা এইটা বোঝায়। তো দুইটা দ্বারা এইটা বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমার মুখস্থ করাটা অনেক ইজি হবে, তোমার পড়তে অনেক কম টাইম লাগবে। এরকম তুমি কিছু অ্যাডভান্টেজ পাবা। তো সেটার উপরে আমার মূলত আজকের ক্লাসটা। তো আজকের ক্লাসে আমি মূলত তোমাদের বায়োলজির বেসিক বা বায়োলজির গ্রামার নিয়ে আলোচনা করব। তো ক্লাসটা মূলত কি হবে, ক্লাসে আমি তোমার মূলত আমি কিছু বায়োলজিতে ইউজ করা কিছু ওয়ার্ড বা কিছু সাফিক্স প্রিফিক্স এগুলো আমি তোমাদের বায়োলজি বই থেকে কালেক্ট করছি। তো ওই ওয়ার্ড গুলো আমি বোর্ডে লিখবো, লিখে তোমাদেরকে মোটামুটি বুঝাই দেবো যে এইটা এইটা এটা বইয়ের কোথায় ইউজ হয়েছে, এক্সাম্পল কিছু এক্সাম্পল দিব। সেই হিসাবে আমি তোমাদেরকে মোটামুটি বুঝিয়ে দিব যে মানে আমি এইটা দ্বারা এইটা বুঝাই, এরকম আমি কিছু ওয়ার্ড লিখবো, ওয়ার্ড গুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো। এই সব মিলেই মূলত আজকের ক্লাসটা। তো কথা না বাড়ায় মূল মূল ক্লাসে চলে যায়। তো আজকের ক্লাসটার নাম দিয়েছি আমি বায়োলজি গ্রামার। তো এখানে আমি মূলত যেমন ইংলিশে গ্রামার আছে, বাংলা গ্রামার আছে, তেমন তোমাদেরকে হালকা পাতলা বায়োলজির গ্রামার শেখাবো। তো প্রথমে লিখে রাখি যে ক্লাসটা। তো ক্লাস শুরুর আগে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে আমার হাতের লেখাটা এটা আসলে অত ভালো না। নর্মাল যদি আমি কলমে খাতায় লিখি তাও অত ভালো হয় না। বোঝা যায়, বাট অনেক ভালো হাতের লেখা এরকম না। আর জিনিসটা যখন বোর্ডে চলে আসে তখন আরো খারাপ হয়ে যায়। তো এটা ধরো এখন নেই ক্লাস না, পরবর্তীতে সব ক্লাসে হাতের লেখা একটু সমস্যা হবে, বাট মোটামুটি তোমরা বুঝতে পারবে, একদম যে অবোঝার মতো এরকম না। ক্লাস আমি মুখে মুখে বলে দেবো, তো তোমরা শুনেও বুঝবা, প্লাস লিখবো, তো লিখার ভিতরেও তোমরা মোটামুটি বুঝে যাবে। বুঝতে তেমন একটা সমস্যা হবে না, তো হালকা একটু সমস্যা হতে পারে, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। তাকে বলে নিন। তো শুরু করি ক্লাস। তো ক্লাসের শুরুতে তো ওয়ার্ড গুলো আমার কাছে নোট করা আছে, তো আমি শুরু করি তোমার ওয়ার্ড গুলা নিয়ে। প্রথমে আসি, তো প্রথম ওয়ার্ডটা ই। তো এ তো এ তো তোমার হলো ইংলিশ একটা অ্যালফাবেট এ, ইংলিশের একটা লেটার এ। তো এ দ্বারা বায়োলজিতে কি বোঝায়, এ দ্বারা বায়োলজিতে মূলত না, না বোঝায় বা অ বোঝায়। অর্থাৎ না আর অ বলতে কি বোঝায়, ধরো কোনো জিনিস নেই, না, ওই জিনিসটা তুমি এ দ্বারা বুঝাইতে পারো। এ তোমাকে বোঝাবে যে কোনো জিনিস আসলে নেই, ওই জিনিসটা বোঝাবে হলো তোমার এ দ্বারা। যেমন ফর এক্সাম্পল আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, যেমন হলো সেল।
সেল মানে হলো কোষ, সেল মানে কোষ। তো তোমার যদি মানে বইতে বলা থাকে তাহলে সেলুলার এই ওয়ার্ডটা থাকতে পারে। সেলুলার দ্বারা মূলত তোমার কি বোঝাবে? কোষীয় বোঝাবে, কোষীয় বোঝাবে। আর এটাকে যদি তুমি নেগেটিভে চলে যাও তাহলে তোমার লেখা হবে এ অ্যাসেলুলার, অ্যাসেলুলার। তো অ্যাসেলুলার দ্বারা কি বোঝায়? অ্যাসেলুলার দ্বারা হলো অকোষীয়, অকোষীয়। তাহলে এখানে তুমি দেখতেই পাচ্ছ যে এখানে যে সেলুলার আর এখানে অ্যাসেলুলার, তাহলে পার্থক্যটা কি? শুধুমাত্র একটা এ। আর এখানে বাংলাতেও পার্থক্যটা কি? কোষীয় থেকে অকোষীয় হয়ে গেছে, যার একটা পার্থক্য। মানে নেগেটিভ বোঝাচ্ছে যে কোষীয় বলতে কি বোঝাচ্ছে? যে জিনিসটাই কোষ আছে। আর অকোষীয় বলতে কি বোঝাচ্ছে? যে জিনিসটাই কোষ নাই, এই জিনিসটাই। আর এই পার্থক্যটা শুধুমাত্র আনসারে এই ওয়ার্ডটা, শুধু এইখানে না, বিভিন্ন কিছুতে। তো আরেকটা এক্সাম্পল দিই, যেমন তুমি যখন হলো তোমার জুওলজি 4 নম্বর অধ্যায়টা পড়বা, সেখানে তুমি লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এইগুলা পড়বা। তো তোমার শ্বেত রক্তকণিকা হয় দুই প্রকার, একটা হলো গ্রানুলোসাইট আর একটা হলো অ্যাগ্রানুলোসাইট। তো লিখি, গ্রানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট। তো গ্রানা শব্দটা অর্থ, তোমরা যদি ইংলিশ সম্পর্কে একটু পরিচিত থাকো, তো গ্রানা, গ্রানা শব্দটা দ্বারা মূলত দানা বোঝায়। তো গ্রানুলোসাইট মানে তোমরা বুঝতেই পারছো যে দানাদার, অর্থাৎ যেই শ্বেত রক্তকণিকার মধ্যে দানা আছে ওটাকে গ্রানুলোসাইট বলা হয়। আর অ্যাগ্রানুলোসাইট হলো জাস্ট উল্টাটা, অর্থাৎ অদানাদার, অর্থাৎ যাদের ভিতরে দানা নাই তাদের সেই শ্বেত রক্তকণিকা গুলোকে অ্যাগ্রানুলোসাইট বলা হয়। তো এইখানেও সেম একটা জিনিস, এর একটা পার্থক্য। এই এসেই তোমার হলো কি, যেখানে দানা আছে আর এখানে দানা নাই, দানাদার অদানাদার, এই জিনিসটা বানিয়ে দিচ্ছে। তাও তাহলে এখানেও দেখতে পাচ্ছ এ এর পার্থক্য, একটা এ এসে তোমার একদম পুরো নেগেটিভ করে দিচ্ছে। তো জিনিসটা এরকমই, যে তোমার বায়োলজিতে এ দ্বারা কি বোঝায়? না বা অর্থাৎ একটা পজিটিভ শব্দের নেগেটিভ মিনিং যদি মিনিং এ যদি তুমি যাও, সেটা হলো তোমরা এই থেকে পাবা, হলো এ দ্বারা পাবা। এটাই হলো কথা। আহ, আচ্ছা দাঁড়াও একটু। তো এ সম্পর্কে তোমরা মোটামুটি একটু বুঝছো। তো তারপরে আমরা তোমার ইসে আসি, আরেকটা ওয়ার্ডে আসি। নেক্সট ওয়ার্ড হলো ইউনি। তো ইউনি, ইউনি শব্দের অর্থ কি? তো আমরা এ দ্বারা না না বুঝলাম, তো ইউনি দ্বারা মূলত বায়োলজিতে কি বোঝায়? এক বোঝায়। এখন একটা জিনিস সবার মাথায় আসে যে ইউনি দ্বারা, মানে আমারও এরকম, মানে মানে স্টার্টিং এর দিকে আমার মাথায় এরকম আসতো যে ইউনি দ্বারা এক বোঝায়, মানে ইউনি দ্বারা অ বোঝায়। মানে আমি এমন আমার মাথায় আসতো, ধরো সেলুলার, আগে সেলুলার ওয়ার্ডটা ইউজ করছি, সেলুলার। সেলুলার শব্দের অর্থ কি? কোষীয়। তো এখন যখন ইউনিসেলুলার ওয়ার্ডটা চলে আসে, ইউনি দ্বারা অনেকেরই মাথায় আসতে পারে যে ইউনি একটা, মানে এটা একটা নেগেটিভ, মানে এই ওয়ার্ডটা বললে অনেকের মাথায় একটা নেগেটিভ একটা মিনিং চলে আসে। তো আমারও এটাই আসতো, এবং আমার মনে হতো যে এটা দ্বারা বোধহয় অকোষীয় এরকম কিছু একটা বোঝায়। এটা অনেকের মাথায় আসতে পারে, আসলে জিনিসটা এরকম না। তোমার ইউনি শব্দের অর্থ মূলত এক। ইউনি শব্দের অর্থ কি? এক। এটা দ্বারা অ বোঝায় না, অ হলো এ দ্বারা বোঝায়। তো বায়োলজিতে ইউনি দ্বারা মূলত হলো মানে বায়োলজিতে ইউনি দ্বারা মূলত তোমার এক বোঝায়। তো জিনিসটা এরকম যে তোমার তাহলে এখানে ইউনিসেলুলার শব্দের অর্থ কখনো কি হবে না? ইউনিসেলুলার শব্দের অর্থ কখনো অকোষীয় হবে না, এটা কি হবে? এককোষীয় হবে, এককোষীয় হবে। তো তোমরা এই জিনিসটা খেয়াল রাখবা যে তোমার এ দ্বারা অ বোঝায়, বাট ইউনি দ্বারা মূলত এক বোঝায়। তো ইউনিসেলুলার হলে জিনিসটার অর্থ হবে এককোষীয়, নট অকোষীয়, ইট ইজ এককোষীয়। এই হলো বিষয়টা। দেন আরো কিছু ওয়ার্ড, অক্সি। তো এই ওয়ার্ডটার সাথে তোমরা সবাই ওয়ার্ডটা দেখেই অনেকে বুঝে যাচ্ছ যে এটা দ্বারা আসলে কি বোঝাবে। মানে এই ওয়ার্ডটার সাথে যে মিনিং আছে তারও মিল আছে, আমাদের গতানুগতিক আমরা যে ওয়ার্ড গুলা ইউজ করি ওই ওই রকম টাইপেরই একটা ওয়ার্ড। তো অক্সি দ্বারা মূলত বোঝাচ্ছে হলো অক্সিজেন, মানে অক্সিজেন রিলেটেড জিনিসপত্রে বায়োলজিতে অক্সি ওয়ার্ডটা ইউজ করা হয়। ফর এক্সাম্পল অক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেনেটেড ব্লাড অর্থাৎ মানে অক্সিজেন যুক্ত রক্ত, অর্থাৎ যেই মানে মানে যে রক্তে অক্সিজেন থাকে সেটাকে অক্সিজেনেটেড ব্লাড, বায়োলজির ভাষায় অক্সিজেনেটেড ব্লাড বলা হয়। তো তোমরা ইজিলি বুঝে যাবে, অক্সি ওয়ার্ডটা দেখলেই তোমরা বুঝে যাবে যে এটা আসলে ও টু রিলেটেড জিনিসপত্র, অর্থাৎ এখানে ও টু থাকবে বা এই জিনিসটার সাথে ও টুর কোনো একটা সম্পর্ক আছে। দেন আরেকটা ওয়ার্ড হলো তোমার ডিঅক্সি। এখন ডিঅক্সি এখন তোমাদের মাথায় আসতেই পারে, এখন ডিঅক্সি তো অক্সি দ্বারা বুঝছি অক্সিজেন, তাহলে ডিঅক্সি অর্থাৎ
অক্সিজেন নয়। হ্যাঁ ঠিক আছে যে ডিঅক্সি দ্বারা এমনই কিছু যেখানে অক্সিজেন থাকবে না, বাট কি থাকবে সেটা তুমি কখনো এই ডিঅক্সি ওয়ার্ডটা দেখে বুঝতে পারবে না। তো তখন এখানে একটু সমস্যা তোমার তৈরি হবে। তো ডিঅক্সি দ্বারা মূলত কার্বন ডাইঅক্সাইড রিলেটেড জিনিসপত্রকে বোঝানো হয়েছে। মানে তোমার একটা জিনিস যা মানে এই ডিঅক্সি যেখানে দেখবে বুঝতে পারবা যে সেইখানের সাথে কার্বন ডাইঅক্সাইডের কোনো না কোনো সম্পর্ক আছে। ফর এক্সাম্পল ওই সেম জিনিস ডিঅক্সিজেনেটেড ব্লাড। তো ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে এমন ব্লাড না যেখানে অক্সিজেন নেই, এরকম কোনো ব্লাড নেই। এটা দ্বারা মূলত বোঝায় হলো তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। তো কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডকে তোমার মূলত বলা হয় হলো ডিঅক্সিজেনেটেড ব্লাড। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড রিলেটেড জিনিসপত্রের বায়োলজিতে ডিঅক্সি ওয়ার্ডটা ইউজ করা হয়। তো ডিঅক্সি দ্বারা মূলত কি বোঝায়, কার্বন ডাইঅক্সাইড বোঝায়। দেন আরেকটা ওয়ার্ড, অ্যারো। অ্যারো, তো তোমরা অ্যারো, তো অ্যারো ওয়ার্ডটাও তোমরা ইজিলি বুঝে যেতে পারো, এটা একদমই অপরিচিত কোনো ওয়ার্ড না। তো আমরা সবাই জানি এয়ার। এয়ার মানে কি, বাতাস। তো এয়ার এর সাথে মিল রেখে এই অ্যারো ওয়ার্ডটা আসছে। তো এই অ্যারো দ্বারা মানে এয়ার দ্বারা নর্মালি ইংলিশ, এয়ার হলো ইংলিশ, যার মিনিং হলো বাতাস। তো এই মানে বায়োলজিক্যাল টার্ম কোনো গ্রিক বা ল্যাটিন ওয়ার্ড, আর মানে এই বাতাসেরই মানে গ্রিক বা ল্যাটিন ওয়ার্ড হবে এই অ্যারো। তো বায়োলজিতে অ্যারো দ্বারা বাতাসকে বোঝায়, নট এয়ার দ্বারা বাতাসকে বোঝায় না। মানে অ্যারো দ্বারা বাতাসকে বোঝায়। অর্থাৎ বায়োলজিতে বাতাস বোঝানোর ক্ষেত্রে তোমার কোন ওয়ার্ডটা ইউজ করা হয়, অ্যারো ওয়ার্ডটা ইউজ করা হয়। তো অ্যারো মানে মূলত বায়োলজিক্যাল ভাষায় এটা মানে হলো বাতাস। এখন এই অ্যারো তো এক্সাম্পল হিসেবে তোমরা নিতে পারো, তোমরা প্যারেনকাইমা ওয়ার্ডটার সাথে পরিচিত। প্যারেনকাইমা বলতে টিস্যু, প্যারেনকাইমা ওয়ান কাইন্ড অফ টিস্যু, প্যারেনকাইমা টিস্যু আছে। তো তোমরা দেখবা মানে তোমরা 9-10 পড়ছো, 9-10 বইতে ছিল যে তোমার প্যারেনকাইমার ভিতরে মানে প্যারেনকাইমার যে টিস্যু, তো এই টিস্যুর ভিতরে যে কোষগুলা থাকে, কোষগুলার ভিতরে যদি বাতাস মানে জমা হয় বা কোষগুলার ভিতরে যদি বাতাস জমা হয়, জমা হলে জিনিসটা কি হয়ে যায়, জিনিসটাকে আর প্যারেনকাইমা বলা হয় না, জিনিসটাকে অ্যারেনকাইমা বলা হয়। তো অ্যারেনকাইমা বলা হয় কিসের কারণে, এই বাতাসের কারণে। তো এই অ্যারেনকাইমা জিনিসটা মূলত এই যে অ্যারো ওয়ার্ডটা থেকেই মূলত এটাকে একটু মডিফাই করে অ্যারেনকাইমা বলা হয়েছে, বাট ওটার মিল মূলত এই অ্যারোর সাথে, মানে বাতাসের সাথে মিল রেখে যেহেতু ওই নামটা দেয়া হয়েছে, মানে প্যারেনকাইমা আর বাতাসের সাথে মিল রেখে দেওয়া আছে। কারণ বাতাস তো ডাইরেক্টলি ইউজ করে না, ওরা বাতাসের জায়গায় অ্যারো ওয়ার্ডটা ইউজ করছে। অ্যারো প্লাস প্যারেনকাইমা জিনিসটাকে অ্যারেনকাইমা বানানো হয়েছে। তো মূলত অ্যারো দ্বারা বায়োলজির ভাষায় কি বায়োলজির ভাষায় জিনিসটাকে বাতাস বোঝায়, অ্যারো দ্বারা বাতাস বোঝায়। তো এখন আরো কিছু ওয়ার্ড শিখি। তো এই ওয়ার্ড গুলো তোমরা সবাই পরিচিত, একবারে লিখো। তো বোর্ডে 5টা ওয়ার্ড লেখা আছে। তো ম্যাক্সিমাম তোমরা সবাই এই ওয়ার্ড গুলা দ্বারা কি বোঝায় সবাই বুঝো। তো আমি আরেকবার বলতেছি। তো মনো, তো মনো দ্বারা আসলে কি বোঝায়, মনো দ্বারা মূলত তোমার এক বোঝায়। এক বোঝায় বলতে আমি তোমাদেরকে বলি যে ধরো মানে এটা আসলে তোমরা সবাই পড়ছো, তোমরা সিলেবল ওয়ার্ডটার সাথে সবাই পরিচিত। এটা আমরা অনেক ছোটবেলায় যখন 2-3-তে পড়তাম তখন এই সিলেবল পড়ছি। তো সিলেবল আমরা পড়ছি মনো সিলেবল, ডাই সিলেবল, পলি সিলেবল, এরকম সিলেবল পড়ছি। তো কেন মনো বলায় কেন ডাই বলায় সেটাও আমরা জানি যে 1 2 3 এই হিসাবে মূলত হিসাবটা করা হয়। তাহলে মনো দ্বারা মূলত কি বোঝায়, মনো দ্বারা মূলত এক বোঝায়। অর্থাৎ একটা থাকলে জিনিসটাকে মনো হিসেবে ব্যবহার করা হয়। এই জিনিসটা তুমি বায়োলজিতে এই জিনিসটার ব্যবহার কোথায় দেখবা, বায়োলজিতে এই জিনিসটার ব্যবহার দেখবা প্রকারভেদে। ধরো একটা জিনিসের 3 থেকে, এটা 3 থেকে 4 প্রকার। তো এই প্রকারভেদটা মূলত করা হয়েছে একটার কারণে, এই এই জিনিস একটা আছে এর জন্য এটা এই মানে এর নাম মোনো সামথিং, এটা 2টা আছে এর জন্য এর নাম ডাই সামথিং, এটা 3টা আছে এর নাম ট্রাই সামথিং, এরকম কিছু। ফর এক্সাম্পল তোমরা যদি ইসের প্রকারভেদ পড়ো, শর্করার প্রকারভেদ পড়ো, তো শর্করার প্রকারভেদে তোমরা দেখবা যে শর্করার অনেক প্রকার আছে। প্রকারগুলো কেমনে করা হয়েছে, ধরো স্যাকারাইড মানে মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, এরকম ভাবে প্রকারভেদ গুলা করা হয়েছে। তার মানে এগুলা দ্বারা বোঝাচ্ছে যে ওইখানে ধরো তোমার একটা মানে একটা মনোস্যাকারাইড থাকলে মানে মনোস্যাকারাইড আছে, আর 2টা মনোস্যাকারাইড একত্রিত হলে তোমার ডাইস্যাকারাইড হয়ে যাচ্ছে। তারপরে 3টা হইলে ট্রাইস্যাকারাইড, এইভাবে হিসাব করা হয়েছে। তো মনো দ্বারা মূলত তোমার এক বোঝায়। সেম ওয়েতে তোমার ডাই বা বাই, এই 2টা ওয়ার্ড দ্বারা মূলত 2 বোঝায়। তো তোমার ডাই দ্বারাও 2 বোঝায়, বাই দ্বারাও 2 বোঝায়। কোনো জায়গায় ডাই ইউজ করা হয়, কোনো জায়গায় বাই ইউজ করা হয়, বাট 2টা দ্বারাই 2টার মিনিংই সেম, 2টা দ্বারাই মূলত 2 বোঝায়। তো মানে ডাই দেখবা বাই দেখবা 2টা দ্বারাই কি 2 বোঝায়। দেন ট্রাই মানে 3 বোঝাবে।
টেট্রা মানে 4 বোঝাবে এরকম, যে ট্রাই মানে 3 বোঝায়, টেট্রা মানে 4 বোঝায়, এরকম চলতে থাকে, পেন্টা হেক্সা এরকম ভাবে চলতে থাকে। এগুলো তোমরা মোটামুটি হালকা পাতলা পরিচিত। তো বায়োলজি বইতে তোমরা ওই মোনো ডাই বাই ট্রাই টেট্রা এই পর্যন্তই যায়, এরপরে আর যায় না। হাইয়েস্ট মানে ট্রাই টেট্রা পর্যন্তও যায় না, গেলে হাইয়েস্ট টেট্রা পর্যন্ত যাবে, টেট্রার পরে যাবে না। দেন ধরো এরকম যাচ্ছে যাচ্ছে যাইতে যাইতে তো ধরো তুমি সারা জীবনে এইভাবে কাউন্ট করতে পারবা না। ধরো একটা টাইম চলে আসলো তখন আর জিনিসটা আর কাউন্টেবল থাকবে না, জিনিসটার মানে জিনিসটা আর কাউন্টেবল থাকবে না, অনেক বেশি হয়ে যাবে। তখন আর তুমি এই মোনো ডাই বাই টেট্রা এমনি বাড়াইতে বাড়াইতে আর এটা আর কাউন্ট করতে পারবে না। দেন তোমাকে একটা সিদ্ধান্তে চলে যেতে হবে, বহু বা অনেকের একটা বিষয়ে চলে যেতে হবে, যে জিনিসটা অনেক আছে তো আমি একটা সিঙ্গেল ওয়ার্ড দ্বারা অনেক বলে দিলাম। তো এই জিনিসটা ইউজ করার জন্য তোমার পলি বা মাল্টি ওয়ার্ডটা ইউজ করা হয়। অর্থাৎ পলি বা মাল্টি এই দুইটা জিনিস মূলত মানে এর মিনিং হলো বহু বা অনেক। বহু বা অনেক অর্থাৎ একটা জিনিস যখন আর কাউন্টেবল থাকে না, অনেক চলে যায়, তো আমরা জাস্ট বহু বা অনেক কি করার জন্য পলি ওয়ার্ডটা বা মাল্টি ওয়ার্ডটা ইউজ করি। তো এই ওয়ার্ডটা ইউজ করলে এই ওয়ার্ডটা মানে এই ওয়ার্ড দ্বারা বোঝায় মূলত যে ওই জিনিসটা অনেক আছে, তো আমরা আর কাউন্টে যাচ্ছি না, না আমরা একবারে একটা বলে দিলাম যে অনেক আছে। তো পলি বা মাল্টি দ্বারা তোমার বহু বা অনেক বোঝায়। তো গেল মোটামুটি তোমাদের এগুলা সম্পর্কে একটা ধারণা হয়ে গেল। তো এইগুলো তোমরা মোটামুটি জানতে পারলা। তো তারপরে তোমাদের আর একটা ওয়ার্ড সম্পর্কে একটু বলি, তো ওয়ার্ডটা আগে চলে আসছে। স্যাকারাইড, স্যাকারাইড আর গ্লাইকো। তো স্যাকারাইড বা গ্লাইকো, তো এই দুইটা ওয়ার্ড দ্বারা মূলত তোমার কি বোঝায়, এই দুইটা ওয়ার্ড দ্বারা মূলত তোমার শর্করাকে বোঝায়। তো শর্করা আমরা সবাই বুঝি, আমরা যে ভাত খাই, তারপরে কি মানে ভাত বা আলু এইগুলা খাই, এগুলো মূলত শর্করা জাতীয় খাদ্য। তো বায়োলজিতে তুমি দেখবা যে যখন তোমার এই শর্করা ওয়ার্ডটা ইউজ করা হয়, শর্করার থেকে বেশি এই গ্লাইকো ওয়ার্ডটা বেশি ইউজ করা হয়, বা স্যাকারাইড ওয়ার্ডটা বেশি ইউজ করা হয়। কোনো জায়গায় ডাইরেক্টলি বলা থাকে না শর্করা, অনেক জায়গায় দেখবা প্রোটিন ওয়ার্ডটা ডাইরেক্টলি বলা থাকে। প্রোটিন ওয়ার্ডটা মানে সব জায়গায় ডাইরেক্টলি বলা থাকে, বাট তুমি কখনো ডাইরেক্টলি শর্করা ওয়ার্ডটা পাবা না। শর্করাটাকে ইংলিশে কার্বোহাইড্রেট বলে। শর্করা বা কার্বোহাইড্রেট ওয়ার্ডটা কোনো জায়গায় ডাইরেক্টলি থাকে না, ওইটার বদলে তোমার হয় গ্লাইকো থাকবে বা হয় স্যাকারাইড থাকবে। তো তুমি যেখানেই গ্লাইকো বা স্যাকারাইড ওয়ার্ডটা দেখবা, তুমি যেখানে গ্লাইকো বা স্যাকারাইড ওয়ার্ডটা দেখবা সেখানে তুমি বুঝতে পারবা যে এই জিনিসটা শর্করার সাথে কোনো না কোনো কানেকশন আছে। এটা শর্করার সাথে নিজে শর্করা বা শর্করার সাথে মানে শর্করা থেকে এ তৈরি হয়েছে বা এর থেকে শর্করা তৈরি হয়, মানে শর্করার সাথে এর কোনো না কোনো কানেকশন আছে। তো স্যাকারাইড আর গ্লাইকো দ্বারা মূলত তোমার শর্করাকে বোঝানো হয়েছে, মানে শর্করার সাথে কোনো না কোনো কানেকশন থাকবে যেখানে তুমি স্যাকারাইড বা গ্লাইকো দেখবা। দেন আরেকটা ওয়ার্ড সম্পর্কে একটু পরিচয় করে দিই, লিপো। তো লিপো ওয়ার্ডটা তুমি যেখানেই লিপো ওয়ার্ডটা দেখবা, ভাববা যে এইটার সাথে যেমন আগেরটাই যেমন শর্করার সাথে মিল পেয়েছো, ওই মানে মানে গ্লাইকো থাকার কারণে শর্করার সাথে মিল পেয়েছো, লিপো ওয়ার্ডটা যদি কোনো জায়গায় দেখো তাহলে তুমি লিপিড। লিপিড ইংলিশে লিপিড বলে, বাংলায় কি বলে স্নেহ বলে, স্নেহ বা চর্বি। তো আমরা জানি স্নেহ জাতীয় খাদ্য আছে, চর্বি জাতীয় খাদ্য আছে। তো ওই স্নেহ বা চর্বি ওই জিনিসটাই। তো ওইটাকে যখন বায়োলজিতে লেখা হয় তখন মানে 11 12 যখন লেখা হবে তখন তোমরা এই স্নেহ চর্বি এই ওয়ার্ড গুলা পাবা না, তোমরা কিভাবে লিপো ওয়ার্ডটা পাবা। তো তুমি যদি লিপো ওয়ার্ডটা পাবো সেম ওয়েতে তুমি বুঝতে পারবা যে এর কোনো না কোনো মানে কোনো মানে পার্টের সাথে মানে ভালো চর্বির কোনো না কোনো সম্পর্ক আছে, অর্থাৎ লিপিড বা স্নেহের সাথেই এই বিষয়টার কোনো না কোনো সম্পর্ক আছে, এই জন্য আমার লিপো ওয়ার্ডটা ইউজ করছো। তো লিপো দেখলে তুমি বুঝতে পারো যে এর সাথে চর্বির কোনো না কোনো কানেকশন আছে। তাহলে এই দুইটা জিনিস। হ্যাঁ, তোমাদেরকে আরো একটা শ্রেণী নিয়ে আলোচনা করি। তো শ্রেণীটা এরকম, ক্রোমো। তো ক্রোমো অনেকে, ক্রোম তো সবাই চিনো, ক্রোম ব্রাউজার। তো তুমি যখন ক্রোম ব্রাউজারের মানে ওই অ্যাপটা মানে ইটা দেখবে, দেখবে ওইখানে অনেকগুলা কালার থাকে। তো আমি ওইভাবে তোমাদেরকে মানে জাস্ট একটা মানে বললাম, তাহলে তোমরা জিনিসটা মিলাই নিতে পারবা। তো ক্রোমো শব্দের অর্থ বায়োলজিতে আসলে ক্রোমো শব্দের অর্থ রঙিন। তো এটা কোনো ল্যাটিন বা গ্রিক ওয়ার্ড হইতে পারে, তো মানে হবে কোনো ল্যাটিন হবে না গ্রিক কোনো একটা ওয়ার্ড হবে যেটার মিনিং হলো রঙিন। তো তুমি যেখানেই বায়োলজিতে ক্রোম ওয়ার্ডটা পাবা তুমি বুঝতে পারবা যে এটার সাথে রঙের কোনো না কোনো সম্পর্ক আছে। রং বলতে এর রং থাকবে, এটা একটা রঙিন জিনিস।
তো ক্রোমো দ্বারা মূলত তোমার বায়োলজির ভাষায় রঙিন বোঝায়। রঙিন বোঝায়, তাই ক্রোমো যেখানেই তুমি ক্রোমো ওয়ার্ডটা দেখবা সেখানে তুমি বুঝবা যে এর অনেক কালার আছে, এটা দ্বারা মূলত তোমার রঙিন বোঝায়। ফর এক্সাম্পল তোমরা পড়ছো, তোমরা মানে বোটানি মানে বায়োলজি ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়তে একটা ওয়ার্ড পড়বা, বা 9-10-এও পড়ছো, ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কি? ক্রোমোপ্লাস্ট হলো রঙিন প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলা হয়। কেন মানে রঙিন প্লাস্টিডকে কেন ক্রোমোপ্লাস্ট বলা হয়? কারণ এখানে তোমার এই যে ক্রোমোপ্লাস এই ওয়ার্ডটাকে ভাঙলেই তুমি পাবা যে প্লাস দ্বারা মূলত তোমার প্লাস্টিডকে ওরা বুঝিয়েছে, আর ক্রোমো দ্বারা মূলত রঙিনকে বোঝাইছে, এই জন্য রঙিন প্লাস্টিককেই ক্রোমোপ্লাস্ট বলা হয়। তো ক্রোমো দ্বারা মূলত তোমার রঙিনকে বোঝাচ্ছে, অর্থাৎ যে জিনিসের অনেক কালার আছে ওই জিনিসকে ক্রোমো দ্বারা বায়োলজিতে ডিনোট করা হয়। তো জিনিসটা তোমাদের অনেক কাজে লাগবে। দেন লিউকো, তো লিউকো শব্দের অর্থ মূলত সাদা। তো এই লিউকো শব্দটাও তোমরা ওই ওই সেম জায়গায় পাবা যেখানে ক্রোমোপ্লাস্ট পাইছো, ওইখানে এই লিউকোপ্লাস্ট মানে লিউকো ওয়ার্ডটা পাবা। তো ওইখানে লিউকোপ্লাস্ট পাবা, যে তোমার হলো মানে আহ, বর্ণহীন প্লাস্টিডকে লিউকোপ্লাস্ট বলা হয়। বর্ণহীন, এখন বর্ণহীন কেন? তোমার বায়োলজিতে মানে বায়োলজি না, তোমরা সায়েন্সের যে কোনো সাবজেক্টে তোমরা সাদা বলতে ওরা আসলে বর্ণহীন বোঝে। অর্থাৎ একটা জিনিসের কালার সাদা মানে তার কোনো কালার নেই, সে হলো বর্ণহীন। তো সেজন্য তোমার হলো লিউকো মানে লিউকোর মিনিং সাদা, তো এটাকে সাদা ছাড়াও তোমরা বর্ণহীনও বলা যায়। তো লিউকো দ্বারা তো লিউকের মানে আসল মিনিং সাদা, সাদা ছাড়াও এটাকে তোমরা বর্ণহীন মানে মানে সায়েন্সের ভাষায় এটাকে বর্ণহীনও বলা যায়। এই জন্য ওইখানে বলা হয়েছে যে বর্ণহীন প্লাস্টিককে লিউকোপ্লাস্ট বলা হয়, কারণ ওটা সাদা, এই জন্য ওর কোনো বর্ণ নাই। তো এই জন্য লিউকো মানে লিউকো শব্দের অর্থ মূলত সাদা, সাদা বা বর্ণহীন। তো এই দুইটা ওয়ার্ড সম্পর্কে পরিচিত হলে, এছাড়াও তোমরা লিউকো ওয়ার্ডটা আরেক জায়গায় পাবা, যেমন তোমরা যখন মানে ইসে মানে জুওলজির রক্তের অধ্যায়তে পড়বা, সেখানে পড়বা এরিথ্রোসাইট, হলো লিউকোসাইট। তো লিউকোসাইট দ্বারা মূলত বোঝায় হলো তোমার শ্বেত রক্তকণিকা। এখন আরেকটা জিনিস, তোমার সাদাকে তোমার মানে কি বলবো, একটু একটু মানে সাধু, সাধু না, মানে একটু ভাষায় মানে একটু আভিজাত্য ভাষায় তোমার সাদাকে মূলত শ্বেত বলা হয়। অর্থাৎ যা শ্বেত তাই হলো সাদা। তো একটু মানে ভদ্র মানুষের ভাষায় তোমার সাদাকে শ্বেত বলা হয়। তো যাই সাদা তাই শ্বেত তাই হলো বর্ণহীন। তো এই তিনটা জিনিসকেই তোমার বায়োলজি হলো লিউকো ওয়ার্ড দ্বারা ডিনোট করে। তো লিউকো দ্বারা মূলত সাদা বোঝায় বা শ্বেত বোঝায় বা বর্ণহীন বোঝায়, ক্রোমো দ্বারা মূলত তোমার রঙিন বোঝায়। তো এখানে তোমাদের বর্ণ একটা মানে স্পেসিফিকলি বলে দিলাম যে রঙিন একটা মিনি মানে একটা ওয়ার্ড দ্বারা রঙিন বোঝায়, আর একটা ওয়ার্ড দ্বারা বর্ণহীন বোঝায়। এখন রঙিন বলতে তো অনেক কালার আছে, তো কালার গুলা কিভাবে বুঝবা, তো সেই জিনিসটা নিয়েই বলতেছি। যে যখন তুমি ক্লোরো ওয়ার্ডটা দেখবা, ক্লোরো ওয়ার্ডটা দেখবা, তো এটা তোমরা অবশ্যই দেখবা যে ক্লোরো প্লাস্ট, এটা ওই মানে যেখানে তুমি ক্রোমো প্লাস পাচ্ছ ওইখানে ক্লোরো প্লাস পাবা। তো ক্লোরো প্লাস কি? সবুজ প্লাস্টিককে ক্লোরো প্লাস বলা হয়। অর্থাৎ তার মানে আমরা বুঝতেই পারছি যে সবুজ প্লাস্টিক, অর্থাৎ তাইলে ক্লোরো শব্দের অর্থ হবে কি? সবুজ। তো ক্লোরো শব্দের অর্থ হলো সবুজ, অর্থাৎ ক্লোরো দ্বারা যেমন ক্রোমো দ্বারা কিন্তু সব রঙিন মানে রঙিন টাইপের যত রং আছে সব রঙকেই বোঝায়, বাট ক্লোরো দ্বারা তোমার স্পেসিফিকলি সবুজকেই বোঝায়। অর্থাৎ কোনো জিনিসের কালার যদি সবুজ হয় তাহলে বায়োলজি ওই ক্ষেত্রে এই ক্লোরো ওয়ার্ডটা ইউজ করবে। তো ক্লোরো ওয়ার্ডটা বায়োলজি সবুজ রঙের ক্ষেত্রে বায়োলজি কোন ওয়ার্ড ইউজ করে? ক্লোরো ওয়ার্ড ইউজ করে। তো শুধু সবুজ না, আরো কিছু কালারের ক্ষেত্রে ইউজ করে, যেমন জ্যান্থো, জ্যান্থো। তো জ্যান্থো দ্বারা মূলত কি বোঝায়? জ্যান্থো দ্বারা মূলত তোমার হলুদ বোঝায়। তো এই জিনিসটা ওই যেখানে ক্লোরোপ্লাস ক্রোমোপ্লাস পাইছো সেখানেই এই ওয়ার্ডটা পাবা, তাছাড়াও এই জ্যান্থো ওয়ার্ডটা আরো অনেক জায়গায় পাবা। তো আমি যখন ক্লাস 9-10-এ বায়োলজি পড়তাম তখন আমার অনেক সমস্যা হতো, এই জ্যান্থো মানে একটা ওয়ার্ড ছিল জ্যান্থোফিল। জ্যান্থোফিল বলতে ওই মানে হলুদ কালার মানে নির্দেশ করে যে একটা জিনিসের কালার হলুদ, তো মানে ওই প্লাস্টিডেরই মানে হলুদ কালারের ওইটাকে জ্যান্থোফিল দ্বারা নির্দেশ করা হয়। তো এই জ্যান্থোফিল ওয়ার্ডটা মনে রাখতে আমার অনেক কষ্ট হইতো, মানে আমি তখন বুঝতাম না যে জ্যান্থো দ্বারা হলুদ বোঝায়, জ্যান্থোফিল জ্যান্থোফিল। তো এই জিনিসটা তোমরা যদি এমনি মাথায় রাখতে পারো যে জ্যান্থো দ্বারা হলুদ বোঝায়, তাহলে তোমরা ইজিলি বুঝে যাবে যে জ্যান্থো মানে জ্যান্থো যেহেতু হলুদ তাই জ্যান্থোফিলও হলুদ কিছুকেই বোঝাচ্ছে। তখন তোমরা ইজিলি একটা এমসিকিউ বা সিকিউ তেও অনেক হেল্প পেয়ে যাবে। তো জ্যান্থো দ্বারা মূলত তোমার হলুদকে বোঝায়। তো এরকম আরো কিছু আছে, যেমন তোমার রেডো বা এরিথ্রো, তো এটা দ্বারা মূলত তোমার লাল বোঝায়। রেডো বা এরিথ্রো এটা দ্বারা মূলত তোমার কি বোঝায়? এটা দ্বারা মূলত তোমার লাল বোঝায়। এখন এই রেডো আর বা এরিথ্রো, তো এই ওয়ার্ডটা তোমরা অনেক জায়গায় পাবা।
এই মানে প্লাস্টিডের ভিতরেও পাবা, প্লাস আরো পরে যে যখন ওই রক্তের অধ্যায় পড়বো তখন লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা তো আবার বলে রাখি যে লালকে, লালকে যে আগে বলছি সাদাকে তোমার হলো আভিজাত্য ভাষায় শ্বেত বলা হয়, তো লালকেও আভিজাত্য ভাষায় লোহিত বলা হয়, অর্থাৎ যাহাই লাল তাহাই হলো লোহিত। তো এখানে তুমি লোহিত রক্তকণিকা পাবা। তো লোহিত রক্তকণিকার একটা নাম আছে এরিথ্রোসাইট। তো এটার নাম এরিথ্রোসাইট হইছেই কারণ কি এটার রং লাল, এই কারণেই যে এরিথ্রো ওয়ার্ডটা আসছে। তো এরিথ্রো দ্বারা মূলত এই যে লাল কালার, এই লাল কালারের কারণে এরিথ্রো ওয়ার্ডটা আসছে। এই জন্য তোমার এই এরিথ্রো শব্দের অর্থ হলো লাল। এছাড়াও রেডো, রেডো দ্বারাও মূলত লাল বোঝায়। তো রেড মানে লাল, তো রেডো মানেও লাল, এটা এভাবে মিলাই করতে পারো। আর এরিথ্রো মানেও লালকেই বোঝায়। এরকম ভাবে তোমরা মানে মাথায় রাখতে পারো। তো এরিথ্রো দ্বারা লালকে বোঝায়। তো আরো একটা কালার আছে ফিও, এটাকে ইংলিশে এইভাবে লেখে, বাংলায় লেখে ফিও। ফিও, তো ফিও, তো এই ফিও ওয়ার্ড দ্বারা মূলত কি বোঝায়? তো ফিও দ্বারা মূলত তোমার বাদামি বোঝায়, বাদামি। বাদামি, তো এটাও তোমরা ওই প্লাস্টিকের ওইখানেই পাবো। এছাড়াও এটা তোমরা আরেক জায়গায় পাইতে পারো। এটা তোমরা কোথায় পাবো? এটা তোমরা যখন ইসে পাবা, তোমরা যখন হলো বোটানির 5 নাম্বার অধ্যায় অর্থাৎ শৈবাল ছত্রাক পাবা, ওইখানে বাদামি শৈবাল আছে। তো বাদামি শৈবালে যখন ইংলিশ নামের ইংলিশ টার্মটা করবো তখন ওই ফিও ওয়ার্ডটা পাবা। তো এরকম ওই ক্ষেত্রেও এই ফিও পাবা। তো ফিও দ্বারা মূলত তোমার বাদামিকে বোঝায়। তো তুমি যদি আগে ফিও দ্বারা, ফিও মানে বাদামি, তখন মানে এই জিনিসটা জেনে রাখো, তো তখন ওই সব ক্ষেত্রে তোমার পড়তে অনেক সুবিধা হবে। তো ফিও দ্বারা মূলত কি কোন কালারকে বোঝায়? বাদামি কালারকে বোঝায়। তো এখানে শেষ নাই, এখানে তোমার আরো একটা কালার আছে। তো এখানে উপরে লিখি, আরেকটা কালার আছে তোমার ক্যারোটিনো। ক্যারোটিনো, ক্যারোটিনো। তো ক্যারোটিনো দ্বারা মূলত তোমার কি বোঝায়? ক্যারোটিনো দ্বারা মূলত তোমার বোঝায় হলো কমলা কালারকে, কমলা কালারকে ক্যারোটিনো দ্বারা মূলত তোমার কমলা কালারকে বোঝায়। তো ক্যারোটিনো, ক্যারোটিনো দ্বারা তোমার মূলত কমলা কালারকে বোঝায়। তো এটা মনে রাখার একটা সহজ টেকনিক, ক ফর ক্যারোটিনো, ক ফর কমলা। তো ক ক দ্বারা তোমরা মনে রাখতে পারো। তো ক্যারোটিনো দ্বারা মূলত তোমার কমলা কালারকে বোঝাতে হবে। লেখাটা অত প্রপারলি বোঝা যাচ্ছে না, ক্যারোটিনো। একটু দেখলে একটু বুঝতে পারবে, না বুঝতে পারলেও মানে বলতেছি ক্যারোটিনো। তো ক্যারোটিনো মান বলতে তোমার কি বোঝায়? কমলা, মানে কমলা কালারকে বোঝায়। তো অর্থাৎ যেখানে তুমি ক্যারোটিনো দেখো ভাববা যে ওইখানে ওইটা ওটা হলো কমলা কালারের, বা ওর সাথে কমলা কালারের কোনো না কোনো সম্পর্ক আছে। তো এখানে আমরা কি কি শিখলাম? প্রথমে ক্রোমো, ক্রোমো দ্বারা মূলত রঙিন অর্থাৎ রং যুক্ত বা রং যুক্ত এই জিনিসটাকে বোঝায় ক্রোমো দ্বারা একেবারে। আর হলো লিউকো দ্বারা মূলত তোমার বর্ণহীন অর্থাৎ মানে রং নেই এরকম টাইপকে লিউকো দ্বারা বোঝানো হয়, বা এটাকে সাদাও বলা হয়। এখন ক্রোমোর ভিতরে তো তোমার রঙিন, তার মানে অনেক কালার আছে। তো বায়োলজি ক্রোম, এই বিভিন্ন কালারের ক্ষেত্রে যেমন সবুজের ক্ষেত্রে ক্লোরোকে ইউজ করে, বাদামের ক্ষেত্রে ফিওকে ইউজ করে, লালের ক্ষেত্রে রেডো বা এরিথ্রোকে ইউজ করে, তারপরে তোমার হলো ইসের ক্ষেত্রে হলো কমলার ক্ষেত্রে হলো ক্যারোটিনোকে ইউজ করে, হলুদের ক্ষেত্রে জ্যান্থোকে ইউজ করে। এরকম বিভিন্ন ওয়ার্ড আছে কালার বোঝাতে ইউজ করে। তো এইগুলো শিখলে তোমরা মোটামুটি অনেক কিছু জেনে যাবে। এখন তোমরা এখন এগুলা পড়তেছো, তোমরা বুঝতে পারতেছো না, বাট যখন বইটা খুলবা দেন তোমরা বুঝতে পারবা যে এটা দেখতেছো, হ্যাঁ এটা তো আমি হালকা জানি, হালকা জানি। তো এইগুলা তোমাদেরকে পড়তে হেল্প করবে, তোমার পড়ার টাইমটা কমায় দেবে। তুমি অনেক কম টাইমে অনেক বেশি কিছু পড়ে ফেলতে পারবা, তোমরা ফিল নিয়ে পড়তে পারবা, তোমরা একটু মানে মজা পাবো পড়ার ভিতরে। তো এরকম আর পারতেছো, একটা ভালো লাগবে, হ্যাঁ আমি পারতেছি, আমার কঠিন লাগতেছে না, আমি পারবো, এরকম কিছু জিনিস তোমরা আগে মানে আগে থেকে পেয়ে যাবা। তো এইগুলা আসলে তোমাকে মানে অনেক হেল্প করবে। তো এই হলো বিষয়। তো এই তো আর আরো কিছু সাইট আর ব্লাস্ট। তো এই দুইটা ওয়ার্ড বোঝানোর আগে আমি আরো নিচে আরো দুইটা ওয়ার্ড লিখি। তো ওই দুইটা ওয়ার্ড বোঝাইলে বুঝাইলে এই দুইটা ওয়ার্ড বুঝতে তোমাদের আরো সুবিধা হবে। তো এই দুইটা ওয়ার্ড নিয়ে একটু পরে আলোচনা করে, আগে এই দুইটা ওয়ার্ড নিয়ে আলোচনা করি। অস্টিও, তো অস্টিও ওয়ার্ড দ্বারা তোমরা মানে অস্টিও ওয়ার্ড দ্বারা মূলত কি বোঝায়? অস্টিও ওয়ার্ড দ্বারা তোমার মূলত বায়োলজির ভাষায় আমাদের যে হাড় বা অস্থি আছে, মানে হাড় তো আছেই, আমরা যেটাকে হাড় বলেছি নি, এটাকে ওই বললাম অভিজাত্য ভাষায় তোমার অস্থি বলে। আর তোমরা বইতে সব জায়গায় অস্থি ওয়ার্ডটাই মানে পাবা। তো অনেকে অস্থির সাথে পরিচিত, হাড়ও অনেকে জানে, আবার অনেকে অস্থিও চিনে, তো এটা কোনো বিষয় না।
তো অস্টিও দ্বারা মূলত আমাদের হাড় বা অস্থিকে বোঝায়, অর্থাৎ আমরা যে জিনিসটাকে হাড় বা অস্থি হিসেবে চিনি, তো বায়োলজি ওই জিনিসটার জন্য এই অস্টিও ওয়ার্ডটা ইউজ করে। অর্থাৎ তোমরা যেখানে এই অস্টিওটা পাবা সেখানে ভাববা যে এই জিনিসটার সাথে আমাদের হাড়ের কোনো না কোনো সম্পর্ক আছে, হয় এটা আমাদের হাড়ের কোনো রোগ, হয় এটা আমাদের হাড়ের মানে কি বলবো হাড়ের চিকিৎসার কোনো বিষয়, বা এটা আমাদের হাড়ের কোনো কোষ, বা আমাদের হাড়ের কোনো কিছু, মানে হাড়ের সাথে ওর কোনো না কোনো সম্পর্ক আছে। তো তোমরা যেখানেই এই অস্টিও ওয়ার্ডটা দেখবা তো এখানেই তুমি বুঝতে পারবা যে এই জিনিসটার সাথে আমাদের হাড়ের কোনো না কোনো সম্পর্ক আছে। তো অস্টিও শব্দের অর্থ হলো তোমার অস্থি বা হাড়। তো এই আমাদের জুওলজিতে একটা পুরা অধ্যায় আছে হাড়ের উপরে, তো ওই অধ্যায়তে তোমরা সব জায়গায় এই অস্টিও ওয়ার্ডটাই দেখতে পারবে। তো তুমি যদি আগে থেকেই জেনে যাও যে অস্টিও মানে হাড়, তো ওই সময় পড়তে তোমার মানে ওই জিনিসগুলো তোমার কাছে পড়তে ইজি হবে, তুমি বুঝে যাবা যে এটা হাড়ের এইটা ওইটা, তো তোমরা অনেক মানে ভালো একটা অ্যাডভান্টেজ পাবা। তো অস্টিও দ্বারা মূলত তোমার অস্থি বা হাড়কে বোঝায়। দেন আছে হলো মায়ো। তো মায়ো শব্দের অর্থ কি? মায়ো দ্বারা মূলত তোমার আমাদের পেশিকে বোঝানো হয়, অর্থাৎ আমাদের তো মানে পেশি আছে, তো পেশি দ্বারা মূলত মায়ো বোঝানো হয়। তো এখানে আরেকটা কথা বলে রাখি যে শুধু মায়ো না, আরেকটা ওয়ার্ড আছে তোমার সার্কো। মায়ো বা সার্কো, এখন মায়ো বা সার্কো দুইটা দ্বারা মূলত পেশিকে বোঝানো হয়। পেশি, তো পেশিকে বোঝানো হয়। তো মায়ো বা সার্কো দ্বারা মূলত আমাদের পেশিকে বোঝানো হয়। এখন মায়ো ওয়ার্ডটা মানে মায়ো দ্বারা তোমার ডাইরেক্টলি পেশিকে বোঝানো হয়, অর্থাৎ মায়ো মানেই পেশি। তো তুমি যেখানে ওই মায়ো ওয়ার্ডটা দেখবে বুঝবা যে এই জিনিসটার সাথে আমাদের পেশির কোনো না কোনো সম্পর্ক আছে। তো মানে মায়োই মূলত আমাদের পেশিকে বোঝায়। এখন সার্কো ওয়ার্ডটা কেন, দেখবা যে সার্কো ওয়ার্ডটার সাথেও পেশির মানে কোনো মানে সংযোগ আছে, অর্থাৎ তুমি যেখানেই মায়ো বা সার্কো এই দুইটা ওয়ার্ড দেখবা বুঝতে পারো এর সাথে পেশির কোনো না কোনো সম্পর্ক আছে। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে বলি সার্কো ওয়ার্ডটা মানে কিভাবে পেশির সাথে সম্পর্ক যুক্ত। তোমরা জানো কোষ সম্পর্কে তো তোমরা মোটামুটি একটা ধারণা আছে, কোষের ভিতরে তোমার সাইটোপ্লাজম আছে, দেন হলো প্লাজমা লেমা আছে, এরকম অনেক কিছু আছে, কোষের ভিতরে বিভিন্ন অঙ্গাণু আছে। কিন্তু যখন মানে কোষটা আমাদের সব জায়গায় থাকে, অর্থাৎ আমাদের পেশির মধ্যেও কোষ আছে। তো আমাদের পেশি যেই কোষগুলো আছে, এখন পেশি কোষের তোমার হলো পেশি কোষের যে সাইটোপ্লাজম আছে ওই সাইটোপ্লাজমকে আর সাইটোপ্লাজম বলে না, ওই সাইটোপ্লাজমকে তোমার সার্কোপ্লাজম বলা হয়। সার্কোপ্লাজম বলা হয়। দেন হলো পেশি কোষের যে কোষ ঝিল্লি আছে ওটাকে মানে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা আছে ওটাকে আর প্লাজমা লেমা বলা হয় না, ওটাকে সার্কোলেমা বলা হয়। তো তুমি বুঝতেই পারতো যে এখন তুমি পাইছো সার্কোপ্লাজম সার্কোলেমা, তো এইগুলোর নাম তো তুমি শোনো নাই, বাট এখানে তুমি দেখতেছো যে সার্কো ওয়ার্ডটা আছে, আর আমি জানি যে সার্কোর সাথে আমার পেশি সম্পর্ক আছে। তার মানে কি এই যে সার্কোপ্লাজম এটা কি হবে, এটা হলো আমার হলো কি পেশির সাইটোপ্লাজম, এটা আমাদের পেশির সাইটোপ্লাজম, এই জন্য যেহেতু পেশির সাইটোপ্লাজম এই জন্য এটা সার্কোপ্লাজম হয়ে গেছে। তো এইভাবে তোমরা মিলাই মিলাই পড়তে পারবে। বা যেখানে তুমি এই যে মায়ো ওয়ার্ডটা দেখবে সেখানেও বুঝবা যে এটার সাথেও পেশির কোনো না কোনো কানেকশন আছে, অর্থাৎ মায়ো বা সার্কো এই দুইটা ওয়ার্ড মূলত তোমার পেশিকে বোঝায়, আর হলো অস্টিও মূলত আমাদের অস্থি বা হাড়কে বোঝায়। এখন এই দুইটা ওয়ার্ড আগে লিখলাম, এই দুইটা ওয়ার্ড ফাঁকা রাখলাম, কেন রাখলাম সেটা তোমাদেরকে আগে বোঝাই। তো সাইড বা ব্লাস্ট, তো এই দুইটা ওয়ার্ড দ্বারা তোমার ইন কমন আমাদের কোষকে বোঝানো হয়। তো সাইড বা ব্লাস্ট দুইটা ওয়ার্ড দ্বারাই তোমার মূলত আমাদের মানে দুইটা ওয়ার্ড দ্বারাই মূলত কোষকে বোঝানো হয়। এখন কথা হলো ভাইয়া সাইড দ্বারাও কোষকে বোঝাচ্ছেন, ব্লাস্ট দ্বারাও কোষকে বোঝাচ্ছেন, তো দুইটাই তো কোষ হয়ে গেল, তো দুইটা আমরা ডিফারেন্সিয়েট কিভাবে করবো? তো ডিফারেন্সিয়েট করার কারণে এই দুইটা ওয়ার্ড আগে ইউজ করলাম। তো কিভাবে ডিফারেন্সিয়েট করবো ওইটাই বুঝাবো যে কোনটা কোন কোষ। তো আগে দুইটা ওয়ার্ড লিখে ধরো এই অস্টিও ওয়ার্ডটা আমরা নিলাম, নিয়ে দুইটা ওয়ার্ড বানাইলাম অস্টিও সাইট আর অস্টিওব্লাস্ট। অস্টিওব্লাস্ট, আমরা দুইটা ওয়ার্ড পেলাম অস্টিওসাইট আর অস্টিওব্লাস্ট। তো আমরা জানি অস্টিও মানে কি আমাদের হাড় বা অস্থি, আর সাইট মানেও জানি কোষ, ব্লাস্ট মানে কোষ, তাহলে আমরা বলতে পারি যে অস্টিওসাইট মানে অস্থি কোষ, অস্টিওব্লাস্ট মানে অস্থি কোষ। তাহলে মানে দুইটাই যদি অস্থি কোষ হয় তাহলে তো নাম আলাদা, নাম আলাদা কেন? দুইটা তো অস্টিওসাইট বা অস্টিওব্লাস্ট মানে যে কোনো একটা নামই তো ইউজ করতে পারো, দুইটা নাম কেন ইউজ করা হলো? তো জিনিসটা কি তোমার সাইট সাইট দ্বারা মানে সাইট দ্বারা মূলত কি বোঝায়, তোমার পরিণত কোষ বোঝায়। আর হলো অস্টিওব্লাস্ট, ব্লাস্ট দ্বারা মূলত তোমার অপরিণত কোষ বোঝায়। এখন পরিণত অপরিণত বলতে ধরো ধরো এই একটা কোষ, এখন আমরা সবাই জানি কি, আমরা সবাই জানি যে কোষ কোষ তার সংখ্যা কিভাবে বৃদ্ধি করে, কোষ তার সংখ্যা বৃদ্ধি করে হলো মাইটোসিস বিভাজনের মাধ্যমে। মানে একটা কোষ মাইটোসিস বিভাজিত হয়, মাইটোসিস বিভাজিত হয়ে কোষটার সংখ্যাকে বৃদ্ধি করে। তো এই যে এই কোষটা কি করলে, এই কোষটা ধরো একটা নতুন একটা কোষ যা কি হয়েছে, যা হলে একদম মানে আজকে মাইটোসিস বিভাজনের মাধ্যমে এর জন্ম হয়েছে।
এটা অনেক ছোট একটা কোষ, কেবলটা জন্মাইছে। তো এরকম একটা কোষ, তো কোষটা এখনো পরিণত না। ফর এক্সাম্পল তোমরা এটাকে শিশুর সাথে কল্পনা করতে পারো। ধরো আজকে একটা শিশু জন্মাইছে, সে কি পরিণত হবে? অবশ্যই সে পরিণত হবে না। তো এই কোষটা কি হয়েছে, এই কোষটা তোমার হলো কিছুদিন গিয়েছে, ধরো 10 থেকে 15 দিন পরে এই কোষটা খাবার দাবার গ্রহণ করে এত বড় হয়ে গেছে, বড় হয়ে একদম মানে পরিণত হয়ে গেছে। তো এটা আমার অপরিণত কোষ, এটাও কি আমার পরিণত কোষ। সেম ওয়েতে আমাদের এক্সাম্পলে যদি তোমরা আসো, তো এটা কি একটা শিশু, দেন কি হয়েছে, এই শিশুটাও তোমার খাবার দাবার গ্রহণ করে সময়ের সাথে কি হয়েছে, আস্তে আস্তে অনেক বড় হয়ে মানে মোটামুটি 18+ হয়ে গেছে। 18+ হয়ে মোটামুটি এটা একটা পূর্ণবয়স্ক মানুষে পরিণত হয়েছে। তার মানে কি আমার শিশুটাও কি পরিণত হয়ে গেছে। মানে জিনিসটা এরকম যে অপরিণত কোষ বলতে একটা শিশুকে সাথে কম্পেয়ার করতে পারো, আর পরিণত কোষ কি, পরিণত কোষ হলো একটা প্রাপ্তবয়স্ক মানুষের সাথে পরিণত করতে পারো। তো এটা হলো একটা হলো অপরিণত কোষ, আর এটা হলো একটা পরিণত কোষ। তো তোমার যেখানে দেখো ওই যে অস্টিওব্লাস্ট আর অস্টিওসাইট, তো অস্টিওসাইট দ্বারা তোমার মূলত বোঝানো হয়েছে পরিণত কোষ, আর অস্টিওব্লাস্ট দ্বারা মূলত বোঝানো হয়েছে তোমার অপরিণত কোষ। অর্থাৎ আমার একটা অস্থি কোষ কেবলটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়েছে, ওই কোষটা বোঝানোর জন্য আমি অস্টিওব্লাস্ট ওয়ার্ডটা ইউজ করব। আর যখন আমার এই অস্থি কোষটা কিছুদিন পরে খাবার দাবার গ্রহণ করে আরো মানে ভিতরে আরো বিভিন্ন জিনিস সৃষ্টি হয়ে এটা যখন ম্যাচিউরড হয়ে যাবে, পরিণত হয়ে যাবে, দেন আমি ওই আমার ওই অস্থি কোষকে আমি আর অস্টিওব্লাস্ট বলতে পারবো না। দেন আমার অস্থি কোষটা কি হয়ে যাবে, আমার অস্থি কোষটা হলো অস্টিওসাইট হয়ে যাবে। তো এটাই হলো জিনিস যে সাইট দ্বারা মূলত তোমার পরিণত কোষকে বোঝায়। তার একটা কোষ পরিণত হয়ে গেছে, তো ওই কোষকে মানে পরিণত কোষকে আমরা সাইট দ্বারা বোঝাবো। আর হলো ব্লাস্ট দ্বারা কি বোঝাবো, ব্লাস্ট দ্বারা আমরা অপরিণত কোষকে বোঝাবো। অর্থাৎ একটা দেহে তুমি ব্লাস্ট টাইপের কোষও পাবা, আবার সাইট টাইপেরও কোষ পাবা। অর্থাৎ পরিণত অপরিণত দুই টাইপের কোষই থাকে, এমন কোনো মানে দেহ পাবা না যে এখানে তুমি শুধু পরিণত কোষ আছে বা শুধু অপরিণত কোষ আছে। এই দুই টাইপের কোষই তুমি সেখানে পাবা। তো সাইট দ্বারা সাইট দ্বারা মূলত তোমার পরিণত কোষকে বোঝায়, আর অস্টিওব্লাস্ট দ্বারা মূলত কি বোঝায়, অপরিণত কোষকে বোঝায়। তো জিনিসটা এরকম। তো তোমার সাইট দ্বারা কি বোঝাবে, সাইট দ্বারা তোমার পরিণত কোষ, আর ব্লাস্ট দ্বারা অপরিণত কোষ। তো এখানে আমরা মোটামুটি বুঝে গেলাম যে সাইট দ্বারা পরিণত কোষকে বোঝাচ্ছে, ব্লাস্ট দ্বারা অপরিণত কোষকে বোঝাচ্ছে। বাট একটা প্রবলেম কি হবে, ধরো আমি তোমাদেরকে অনেক ভালো করে বুঝাইলাম, বাট কিছুদিন পরে তোমার জিনিসটা গুলাই যাবে। গুলাই যাওয়া বলতে তুমি বুঝবা যে একটা দ্বারা পরিণত কোষকে বোঝায়, একটা আরেকটা দ্বারা অপরিণত কোষকে বোঝায়। বাট প্রবলেমটা কই হবে, প্রবলেমটা হবে তোমার মাথার ভিতরে গুলাই যাবে যে সাইট দ্বারা পরিণত কোষ না অপরিণত কোষ, বা ব্লাস্ট দ্বারা পরিণত কোষ বা অপরিণত কোষ, এটা তোমার মাথার ভিতরে গুলাবে যে আচ্ছা ব্লাস্ট দ্বারা পরিণত কোষকে বোঝাচ্ছে না অপরিণত কোষকে বোঝাচ্ছে, সাইট দ্বারা পরিণত কোষকে বোঝাচ্ছে বা না অপরিণত কোষকে বোঝাচ্ছে। তখন এরকম একটা প্রবলেম হবে, মানে অনেকেরই হবে, আমারও এরকম একটা প্রবলেম হয়েছিল। তো জিনিসটা আমি একটু টেকনিক্যালি মনে রাখতাম যাতে আমি না গুলাই যাই। তো কেমনে মনে রাখতাম, বিসি, বিসি। তো বিসি কি, বিসি আমরা জানি কি, ইংলিশ হলো লেটার আছে, ইংলিশ লেটার ABC, সেই বিসি। তো এটা দ্বারা বিসি মানে ABC ইংলিশ লেটারকে বোঝায়। অনেকে অন্য কিছু মিন করতে পারো, বাট অন্য কিছু না, জিনিসটা আসলে বিসি, বিসি। তো এই হলো সেই বি আর সি। তো আমি এটা এইভাবে মনে রাখতাম, কেমনে মনে রাখতাম, তোমার ধরো বি, তো ইংলিশ লেটার যখন আমরা লিখি তা আগে বি আসে তারপরে সি আসে। সেম ওয়েতে আমরা যে এখানে এক্সাম্পল ইউজ করলাম যে শিশু, দেন হলো একটা পূর্ণবয়স্ক মানুষ। এখন একটা জিনিস তোমরা মনে করো যে তোমার একটা মানুষ শিশু না হয়ে কি একবারে পূর্ণবয়স্ক অবস্থায় যাবে? কখনোই যাবে না, তার আগে শিশু শিশু অবস্থায় যাইতে হবে, দেন পূর্ণবয়স্ক অবস্থায় যাইতে হবে। তো জিনিসটা এরকম যে আমরা শিশুর সাথে কাকে তুলনা করেছিলাম, অপরিণত কোষকে তুলনা করছিলাম, আর পূর্ণবয়স্ক মানুষের সাথে পরিণত কোষকে তুলনা করছিলাম। তো অবশ্যই একটা কোষের পরিণত হইতে হলে তাকে আগে অপরিণত অবস্থাটা পার করতে হবে। তো এখানে সেম ওয়েতে যে এই যে ইংলিশ অ্যালফাবেট বি আর সি আছে, তো তোমার সি তে যাওয়ার আগে বি কে ক্রস করা লাগবে। তো আগে কি আসে, আগে ইংলিশ অ্যালফাবেটে আগে বি আসে, তেমনি আগে কি আসে, আগে অপরিণত কোষ আছে। বি ফর কি, বি ফর হলো ব্লাস্ট, বি ফর হলো ব্লাস্ট। তো আগে কি আসে, বি আসে, আর বি ফর ব্লাস্ট, তাহলে ব্লাস্ট দ্বারা কি বোঝাবে, অপরিণত কোষকে বোঝাবে। আগে অপরিণত কোষ আসে, আগে বি আসে, আর বি ফর ব্লাস্ট, তাহলে ব্লাস্ট দ্বারা কি বোঝাবে, অপরিণত কোষকে বোঝাবে। দেন সি, তো সি, তো বি এর পরে সি আসে, তো সি ফর কি, সি ফর হলো সাইট, সি ফর সাইট। তো হলো আগে সি আসতে বি এর পরে সি আসতেছে, আর আর
অপরিণতর পরে পরিণত আসতেছে, তার মানে কি, তার মানে হলো আর সি ফর কি, সাইড। এর জন্য সাইড দ্বারা কি, পরিণতকে বোঝায়। তো মোটামুটি তোমরা ধরতে পারছো যে আমি কি বলার ট্রাই করতেছি। তো আমি এইভাবে মাথায় রাখতাম যে জিনিসটা কি, ধরো প্লাস আর সাইড পাচ্ছি, আগে মনের ভিতরে বলে দেয় বি সি। তো বি ফর প্লাস, সি ফর সাইড, তো আগে অপরিণত দেন পরিণত, এইভাবে জিনিসটা মাথায় রাখো। এই হলো বিষয়। দেন আরো কিছু ওয়ার্ড, ডাম। তো ডাম দ্বারা মূলত তোমার কি বোঝায়, ডাম দ্বারা মূলত তোমার স্কিন বা ত্বককে বোঝানো হয়। অর্থাৎ অনেকে মানে পরিচিত আছে, যেমন ডারমাটিস্ট, দেন হলো ডার্মোলজি। ডার্মাটিস্ট কি, যে হলো তোমার স্কিনের ডাক্তার, তাদেরকে ডার্মাটিস্ট বলা হয়। অর্থাৎ বায়োলজিতে মানে যে শাখায় মানে কি বলবো, যে শাখায় তোমার হলো ত্বক নিয়ে আলোচনা করে ওটাকে ডার্মোলজি বলে। তো এইগুলো অনেকেই শুনছো। তো ডাম দ্বারা মূলত মানে এখানে একটা কমন ওয়ার্ড পাবো, সেটা হলো ডাম। তো ডাম দ্বারা মূলত ত্বককে বোঝানো হয়। ডাম দ্বারা মূলত কি বোঝানো হয়, ডাম দ্বারা মূলত ত্বককে বোঝানো হয়। অর্থাৎ আমাদের এই যে ত্বক আছে, এই ত্বককে মূলত ডাম দ্বারা বোঝানো হয়। অর্থাৎ ত্বক বলতে যে কোনো কিছু ত্বক, ত্বক মানে হলো ডাম। তো ডাম দ্বারা মূলত ত্বককে বোঝানো হচ্ছে। এখন যেহেতু ডার্মের কথা বলছি, এখানে আরো কিছু ওয়ার্ড ডার্মের সাথে মিল আছে। ওয়ার্ড গুলা কি, তো এখানে চারটা ওয়ার্ড লিখছি: একটো, এক্সো, পেরি, এপি। তো এই চারটা ওয়ার্ড দ্বারাই মূলত তোমার সেম জিনিস বোঝায়। এখন এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ড ইউজ করা হয়। অর্থাৎ বিভিন্ন ওয়ার্ড বলতে বিভিন্ন, এগুলো মূলত সাফিক্স, মানে মানে একটা ওয়ার্ডের আগে বসে। তো এইগুলো বিভিন্ন জায়গায় মানে বিভিন্নটা ইউজ করা হয়, বাট মিনিং সেমই থাকে। তো এইগুলোর দ্বারা মূলত তোমার কি বোঝানো হচ্ছে, বাইরে বোঝানো হচ্ছে, বাইরে। এগুলো দ্বারা মূলত বাইরে বোঝানো, অর্থাৎ কোনো কিছু যে বাইরের স্তর বা বাইরের মানে ওইটার যে বাইরের লেয়ার, ওই জিনিসটাকে মূলত এই মানে সাফিক্স গুলা দ্বারা বোঝানো হয়। তো ধরো আমাদের ত্বকের বহিঃত্বক মানে ত্বকের বাইরের অংশ, এটাকে এটাকে বোঝানোর জন্য আমার কি ইউজ করা হবে, এটাকে বোঝানোর জন্য আমার ইউজ করা হলো একটো। তার মানে এটাকে কি হবে, এটা হবে তোমার একটোডার্ম। একটোডার্ম দ্বারা মূলত আমাদের বহিঃত্বককে বোঝায়। একটোডার্ম দ্বারা কি বোঝায়, একটোডার্ম দ্বারা মানে একটোডার্ম দ্বারা মূলত আমাদের বহিঃত্বককে বোঝায়। তো আমরা জানি ডাম মানে ত্বক, তাহলে আর তাহলে একটো দ্বারা কি বোঝায়, একটো দ্বারা মূলত বাইরে বোঝায়, বাইরে মানেই বহি। তো বহিঃত্বককে বোঝানো হচ্ছে, এই জন্য একটোডার্ম ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। তো এই একটো, দেন এখানে একটু ইউজ করা হয়েছে। তারপরে হলো স্কেলেটন। স্কেলেটন মূলত কঙ্কাল, স্কেলেটন মানে কঙ্কাল। তো স্কেলেটনের আগে কিন্তু একটু ইউজ করা হয় না, সেখানে আবার এক্সো ইউজ করে, এক্সো স্কেলেটন মানে বহি কঙ্কাল। তো এখানেও ওই এক্সো দ্বারা বহিকেই বোঝানো হয়েছে, বাট এখানে আমরা একটু ইউজ করি না, আমরা এক্সো ইউজ করছি, বাট ওই বহিকেই বুঝছি। তো এই যে এক্সো একটু, কোনো জায়গায় পেরি ইউজ করা হবে, কোনো জায়গায় এপি ইউজ করা হবে। তো এই সবগুলো দিয়ে, এই সবগুলা দ্বারা মূলত তোমার কি বোঝায়, এই সবগুলা দ্বারা মূলত তোমার বহিত্বককেই বোঝানো হয়। তো একটো, এক্সো, পেরি, এপি এইগুলো দ্বারা আমাদের বহি, বহি মানে বহিত্বক না, তো বহি বা বাইরের জিনিস, এই জিনিসটা বোঝানো হয়। তো এগুলো দ্বারা কি বোঝাবে, বাইরে। এগুলো দ্বারা বাইরে বোঝাবে। তো বাইরে তো বললাম। তো শুধু বাইরে হইলে হবে, ভিতর থাকা লাগবে না, অবশ্যই ভিতর থাকবে। এন্ডো। তো বুঝতে পারছো এন্ডো মানে কি হবে, এন্ডো মানে মূলত ভিতর বোঝায়। অর্থাৎ আমরা বললাম বহিঃত্বক, বহিঃত্বক, দেন শুধু বহিঃত্বক হইলে হবে একটা ত্বক। ধরো এই হলো আমাদের ত্বক, এর তো একটা বাইরের একটা লেয়ার আছে, তো ভিতরেও তো একটা লেয়ার আছে। তো বহিঃত্বক থাকলে অবশ্যই একটা জিনিসের যদি বহিঃত্বক থাকে, অবশ্যই তার অন্তঃত্বক থাকবে। তো এই যে আমাদের ত্বকের ক্ষেত্রে কি ইউজ করছি, আমরা একটোডার্ম ইউজ করছি। দেন আমরা যদি ত্বকের মানে বহিঃত্বকের ক্ষেত্রে আমরা একটোডার্ম ইউজ করছি। তো আমাদের যদি অন্তঃত্বক বা ত্বকের ভিতরে স্তরের ক্ষেত্রে কিন্তু আর একটোডার্ম ইউজ করা যাবে না, দেন আমাদের কি ইউজ করতে হবে, এন্ডোডার্ম ইউজ করতে হবে। তো ওই ক্ষেত্রে আমাদের কোন ওয়ার্ডটা ইউজ করতে হবে, সেক্ষেত্রে আমাদের এন্ডোডার্ম ওয়ার্ডটা ইউজ করা হবে। তো এন্ডো দ্বারা মূলত তোমার ভিতর বোঝায়, অর্থাৎ আমাদের ত্বকের যে ভিতর, ভিতরের দিকটাকে তোমার এন্ডো দ্বারা বোঝানো হবে। তো এন্ডো দ্বারা মূলত ভিতর। তো আমাদের যদি আমরা বলি অন্ততক মানে যা ভিতর তাই হলো অন্ত, তো ভিতরের দিক, সেক্ষেত্রে আমাদের এন্ডো ওয়ার্ডটা ইউজ করা লাগবে। তো এন্ডো দ্বারা মূলত তোমার অন্তত্বককে বোঝায়, বা ত্বকের ভিতরের মানে ভিতরের স্তর, এই জিনিসটাকে মূলত তোমার এন্ডো দ্বারা বোঝায়। তো এন্ডো মানে কি ভিতর, আর এক্সো একটু এইগুলা দ্বারা কি বাহির। এই হলো বিষয়। তো
বাহির আছে ভিতর আছে, তো মাঝখান তো থাকবেই তাই না? মানে এটা বাহির আছে ভিতর আছে, তো মাঝখানে তো একটা জায়গা থাকবে, তো ওটাকে মাঝখান। তো মাঝখানের জন্য বায়োলজিক্যাল একটা টার্ম আছে, সেটা কি? সেটা হলো মেসো। মেসো মানে হলো মাঝখান। মেসো মানে কি? মেসো মানে হলো মাঝখান। অর্থাৎ আমাদের ত্বক, যেমন আমরা দ্বারা কি বুঝি? ডাম দ্বারা বহিত্বক বোঝালাম, ডাম দ্বারা অন্তত্বক বোঝালাম। তো মেসোডাম যদি ইউজ করা হয় দেন সেটা কি হবে? সেটা হলো তোমার মধ্যত্বক হবে। মানে মধ্যত্বক বলতে ত্বকের ওই মাঝখানের অংশটাকে তোমার মেসোডাম ওয়ার্ডটা ইউজ করা হয়, মেসোডাম। তো তোমার এই যে মধ্যত্বক যেটা আছে ওটার জন্য মূলত তোমার মেসোডাম ওয়ার্ডটা ইউজ করা হয়। তো মেসোডাম দ্বারা মূলত তোমার এই আমাদের এই মধ্যত্বককেই বোঝানো হয়। তাহলে আমাদের মধ্যত্বককে কোন ওয়ার্ড দ্বারা ইউজ মানে বোঝানো হয়? সেটা হলো মেসোডাম দ্বারা বোঝানো হয়। তাহলে এখানে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে ডাম দ্বারা মূলত ত্বককে বোঝানো হয়। আমাদের মানে শুধু ত্বক না, যে কোনো কিছুর বাহির অংশ, শুধু ত্বক না, আমাদের যত অঙ্গ আছে প্রত্যঙ্গ আছে যা আছে সবকিছুর বাহির অংশ। বাহির অংশ মানে বাহির অংশ যদি বোঝানো হয় তাহলে ওই জিনিসটার নাম থাকে সাথে সাফিক্স হিসেবে এক্সো, একটো, পেরি, এপি, এই ওয়ার্ড গুলা ইউজ করা হয়। দেন যে কোনো কিছুর অন্ত মানে ভিতরের মানে লেয়ারটা বা ভিতরের বিষয়টাকে বোঝানোর জন্য ওই ওয়ার্ডটা ইউজ করা হয়। সাথে হলো তোমার সাফিক্স হিসেবে এন্ডো ইউজ করা হয়, অর্থাৎ এন্ডো দ্বারা মূলত ভিতরের জিনিসগুলোকে বোঝায়। আর হলো মেজো কি? মেসো হলো মানে মেসো, মেসো হলো সেম জিনিস, এন্ডো দ্বারা ভিতর, একটো দ্বারা বাইরে, তো মাঝখানের জিনিসটাকে তোমার মেসো বোঝায়। সেই হলো বিষয়। তো মোটামুটি এগুলা সম্পর্কে তোমরা একটা পরিচিত হয়ে গেলা। তো আরো কিছু ওয়ার্ড সম্পর্কে পরিচিত দিই। প্রো। তো এখানে দুইটা ওয়ার্ড লিখছি, একটা হলো তোমার প্রো আর একটা হলো ইউ। তো প্রো আর ইউ, তো এই দুইটা ওয়ার্ড সম্পর্কে বলি। প্রো, তো প্রো দ্বারা মূলত তোমার কি বোঝায়? প্রো দ্বারা মূলত তোমার আদি বোঝায়। আদি বা প্রাচীন বা অনুন্নত। অনুন্নত, তো এই প্রো ওয়ার্ডটার একটা ভালো মতো মানে এই ওয়ার্ডটা তোমার বায়োলজির অনেকখানি ইউজ করা হয়। তো প্রো দ্বারা মূলত তোমার আদি, প্রাচীন বা অনুন্নত, মানে এর মিনিংটা এরকম। তো আদি, প্রাচীন, অনুন্নত বলতে তোমার এরকম বোঝায় যে তোমার আদি মানে আদি মানে অনেক পুরাতন বা প্রাচীন কালের জিনিস এরকম না, মানে আদি, প্রাচীন বা অনুন্নত দ্বারা বোঝায় হলো মানে জিনিসটা মানে অনেক মানে মানে এই জিনিসটার মানে ক্যারেক্টারিস্টিক্স গুলা মানে অনেক প্রাচীন টাইপের, মানে এটা অতটা অ্যাডভান্স না, একটু প্রাচীন টাইপের, এই জন্য তোমার এই ওয়ার্ডটা বোঝায় জিনিসটা অনেক অনুন্নত, মানে এর ভিতরে অনেক কিছু নাই। মানে 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 জিনিসগুলা খারাপ না, এর যে ক্যারেক্টারিস্টিক্স এগুলো যে এর খারাপ ক্যারেক্টারিস্টিক্স এটা না, বাট এর ভিতরে অনেক কিছু নাই। তো ইউ, ইউ দ্বারা মূলত কি বোঝায়? ইউ দ্বারা মূলত তোমার উন্নত বোঝায় বা আধুনিক বোঝায়। মানে আধুনিক ওয়ার্ডটা ডাইরেক্টলি বলে না, বাট মানে মূলত উন্নত বোঝায় বা প্রকৃত বোঝায়। প্রকৃত বোঝায়। তো ইউ দ্বারা মূলত, ইউ দ্বারা প্রকৃত অর্থাৎ একটা ভালো জিনিস বা মানে একটা জিনিসের অনেক ভালো ভালো ক্যারেক্টারিস্টিক্স আছে। তো ওই জিনিসটার জন্য আমরা ইউ ওয়ার্ডটা ইউজ করি। তো ইউ ওয়ার্ডটা মানে যেসব উন্নত টাইপের মানে উন্নত মানে বিষয় মানে উন্নত প্রাণী এগুলার ক্ষেত্রে ইউ ওয়ার্ডটা ইউজ করা হয়। আর প্রো ইউজ করে কাদের ক্ষেত্রে? যারা হলো অনুন্নত, মানে অর্থাৎ এই যে এই একটা প্রাণী এর অনেকগুলা ক্যারেক্টারিস্টিক, এইটা আছে ওইটা আছে ওইটা আছে, তার মানে এটা ইউ। আর একটা প্রাণী তার এইটা নাই ওইটা নাই ওইটা মানে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক নাই, তার ক্ষেত্রে তোমার প্রো ওয়ার্ডটা ইউজ করা হয়। তো প্রো কি? অনুন্নত। যারা অনুন্নত তাদের ক্ষেত্রে প্রো ইউজ করা হয়। আর যারা হলো উন্নত টাইপের অর্থাৎ অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে, সে অনেক কমপ্লেক্স কাজ করতে পারে, অনেক কিছু করতে পারে, সেজন্য ইউটা ইউজ করা হয়। প্রো কি? প্রো হলো উন্নত টাইপের, সে বেশি কিছু করতে পারে না, তার ক্যাপাবিলিটি অনেক কম, তো তার ক্ষেত্রে পুরো ওয়ার্ডটা ইউজ করা হয়। তোমরা যখন এই যে মানে বায়োলজি ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় পড়ো সেখানে তোমরা এই প্রো ইউ এই দুইটা ওয়ার্ডই পাবা। এই দুইটা ওয়ার্ড মানে খুবই মানে ইম্পর্টেন্ট দুইটা ওয়ার্ড। প্রো দ্বারা মানে মূলত একটা ওয়ার্ড পাওয়া প্রো ক্যারিওটিক। প্রো ক্যারিওটিক দ্বারা মূলত তোমার বোঝায় হলো আদিকোষ। আদিকোষ বলতে ওই ব্যাকটেরিয়াকে বোঝানো হয়। তো ব্যাকটেরিয়া আদিকোষ মানে আদিকোষীয়, কারণ ব্যাকটেরিয়ার মানে অনেক মানে লো টাইপের বৈশিষ্ট্য আছে, মানে একদম একটা লোয়ার অর্গানিজম, এর বৈশিষ্ট্য অনেক মানে লো টাইপের, তেমন কিছু একটা করতে পারে না। আর ইউক্যারিওটিকটা মানে বাংলা হলো তোমার প্রকৃত কেন্দ্রিক বা প্রকৃত কোষ।
তো এই কোর্সটা কি, এটা হলো অনেক উন্নত, যেমন আমরা অনেক কিছু করতে পারি, আমাদের অনেক ক্যাপাবিলিটি অনেক বেশি, এজন্য আমরা হলো ইউক্যারিওটিক। এরকম ভাবে মানে প্রো দ্বারা আদি বা অনন্য টাইপের জিনিসপত্রকে বোঝায়, আর ইউ দ্বারা উন্নত, যারা অনেক কিছু পারে তাদেরকে বোঝানো হয়েছে। জিনিসটা তোমরা বুঝতে পারছো? তো এগুলো তো বুঝলা। দেন নেক্সট দুইটা ওয়ার্ড, হোমো আর হেটারো। তো এই দুইটা ওয়ার্ড তোমরা বায়োলজি বলতে গেলে প্রতিটা অধ্যায়তেই পাবা, যে হোমো আর হেটারো। তো হোমো দ্বারা কি বোঝায়? হোমো দ্বারা মূলত তোমার একই বোঝায়, একই। হোমো দ্বারা তোমার একই বোঝায় বা সম বোঝায়। আর হেটারো হলো তোমার হোমোর উল্টা, মানে হোমোর বিপরীত। তাহলে হোমোর বিপরীত মানে বুঝছোই যে হোমো হেটার দ্বারা কি বোঝাবে, হেটার দ্বারা মূলত তোমার ভিন্ন বা আলাদা বোঝায়, আলাদা বোঝায়। অর্থাৎ হোমো দ্বারা কি বলতে একই বা সম বোঝায়। অর্থাৎ দুইটা জিনিস সেম, তো তাদের ক্ষেত্রে আমরা হোমো ওয়ার্ডটা ইউজ করবো। আর দুইটা জিনিস আলাদা, তাদের ক্ষেত্রে কি আমরা হেটারো ইউজ করবো। তো এই জিনিসটা মূলত প্রকারভেদে অনেক বেশি মানে ইউজ করা হয়। যে ধরো একটা জিনিস যার ক্যারেক্টারিস্টিক্স কি, মানে ও দুইটা সেম টাইপের জিনিসপত্র আছে, তো তার ক্ষেত্রে হোমোটা ইউজ করা হয়। আর যার দুইটা জিনিস মানে পুরোপুরি আলাদা, তাদের ক্ষেত্রে হেটারোটা ইউজ করা হয়। তো এই হেটারো আর হোমো ওয়ার্ডটা মানে বায়োলজিতে অনেক বেশি ইউজ করা হয়। তো হেটারো দ্বারা মূলত তোমার একই বা সম বোঝায়, আর সরি, হোমো দ্বারা মূলত তোমার একই বা সম বোঝায়। আর হেটারো দ্বারা মূলত তোমার কি বোঝায়, ভিন্ন বা আলাদা বোঝায়। অর্থাৎ জিনিসটা একদম আলাদা টাইপের জিনিসপত্র, মানে কোনো মিল নাই, তাদের ক্ষেত্রে হলো এই হেটার ওয়ার্ডটা ইউজ করে। তো এখানে আরেকটা ওয়ার্ড আছে তোমার আইসো। আইসো দ্বারাও তোমার সমবায় একই বোঝায়। অর্থাৎ হোমো দ্বারা যা বোঝায় তোমার আইসো দ্বারাও সেম জিনিস বোঝায়। ফর এক্সাম্পল, তোমরা আইসোটোপের নাম সবাই শুনছো, বা আইসোবার শুনছো, আইসোটোন শুনছো। আইসোটোপ, তো এখানে আইসো আছে আর টোপ আছে। তো টোপ দ্বারা মূলত প্রোটনকে বোঝায়, আর আইসো দ্বারা মূলত কি সম বা একই বা সমান বোঝানো হয়েছে। এর জন্য কি হয়েছে, তোমার আইসোটোপের মানে মূল ক্যারেক্টারিস্টিক্স কি, তোমার প্রোটন সেম থাকে। এর নামের ভিতরে তোমরা জিনিসটা পেয়ে যাচ্ছ যে আইসো মানে একই, প্রোটন অর্থাৎ প্রোটন সেম থাকবে, এর জন্য জিনিসটার নাম কি হয়েছে, আইসোটোপ হয়েছে। তো আইসোটোপের নামটা কেমনে করা হয়েছে, আইসোটোপের নামটা করা হয়েছে যে তোমার একই প্রোটন, এর জন্য জিনিসটা কি হয়েছে, জিনিসটা হলো আইসো হয়েছে। সেম ওয়েতে তোমার হোমো দ্বারাও এই একই বা সময় বোঝানো হয়েছে। মানে কিন্তু এগুলো এক এক জায়গায় একটা ইউজ করা হয়, কোনো জায়গায় হোমো ইউজ করা হয়েছে, কোনো জায়গায় আইসো ইউজ করা হয়েছে, বাট দুইটা জিনিস দ্বারা, দুইটা দ্বারা তোমার একই বা সমকে বোঝানো হয়েছে। আর হেটারো কি, হেটারো হলো এই দুইটার বিপরীত, এটা দ্বারা ভিন্ন বা আলাদা। অর্থাৎ দুইটা জিনিস যদি আলাদা হয়, দেন হলো ওই ক্ষেত্রে হেটারো ওয়ার্ডটা ইউজ করা হয়। তো মোটামুটি বুঝতে পারছো? তো আইসো, হোমো, হেটারো গেল। দেন আসতেছে তো আরো কিছু ওয়ার্ড। তো এখানে কিছু ওয়ার্ড লিখছি তোমার। একটা হলো তোমার হাইড্রো বা অ্যাকোয়া, জিরো আর হ্যালো। তো প্রথমে হাইড্রো বা অ্যাকোয়াতে আসি। তো অনেকে হাইড্রো ওয়ার্ডটা অনেকে নাও শুনতে পারো, বা হাইড্রো মানে কি অনেকে নাও বুঝতে পারো, বাট অ্যাকোয়া ওয়ার্ডটা তোমরা ম্যাক্সিমাম শুনছো। তোমরা অবশ্যই মুভি দেখছো, অ্যাকোয়াম্যান দেখছো। তো অ্যাকোয়াম্যান বলতে কি বোঝায়, পানি মানুষকে বোঝায়। মানে অ্যাকোয়াম্যান তো মূলত পানিতেই থাকে, তো অ্যাকোয়া দ্বারা মূলত পানিকেই বোঝানো হয় অবশ্যই। তো আর হাইড্রো দ্বারাও মূলত তোমার পানিকেই বোঝানো হয়। তো তুমি বায়োলজিতে যেসব জায়গায় দেখবা, বায়োলজি মূলত পানি ইউজ করে না, তারা অ্যাকোয়া বা হাইড্রো এই দুইটা ওয়ার্ডের যে কোনো একটা মানে কোথাও অ্যাকোয়া দেখবা, কোথাও হাইড্রো দেখবা। তো হাইড্রো আর অ্যাকোয়া মানে মূলত পানিকে বোঝানো হয়। তো তোমরা বায়োলজিতে যেখানেই অ্যাকোয়া দেখবা বা হাইড্রো দেখবা, বুঝবে যে এটার সাথে পানির কোনো না কোনো কানেকশন আছে। তো হাইড্রো দ্বারাও পানিকে বোঝানো হয়, অ্যাকোয়া দ্বারাও পানিকে বোঝানো হয়। তো হাইড্রো বা অ্যাকোয়া দ্বারা মূলত তোমার পানিকে বোঝানো হয়। তো যেখানে তোমরা হাইড্রো কথা বুঝবে যে এটার সাথে পানির কোনো না কোনো কানেকশন আছে। দেন আসি জেরো। তো জেরো ওয়ার্ডটা আমার মনে হয় যে তোমরা ম্যাক্সিমামই পরিচিত না, বা এটা একদমই নতুন একটা ওয়ার্ড। আসলে এটা নতুন একটা ওয়ার্ড। তো জেরো দ্বারা মূলত তোমার মরুভূমিকে বোঝানো হয়, মরুভূমি।
জেরো দ্বারা মূলত তোমার মরুভূমিকে বোঝানো হয়, অর্থাৎ মরুভূমির প্রাণী, মরুভূমির গাছ, এইগুলার ক্ষেত্রে তোমার জেরো ওয়ার্ডটা ইউজ করা হয়। অর্থাৎ মানে মরুভূমি তুমি যেখানেই জেরো দেখবো ভাববা যে এই জিনিসটার সাথে তোমার মরুভূমির কোনো না কোনো সম্পর্ক আছে। হয় এটা মরুভূমির প্রাণী, হয় এটা মরুভূমির গাছ, বা হয় এটা মরুভূমির অন্য কিছু। বাট জেরো দেখবা মানে বুঝবা যে এটার সাথে মরুভূমির কোনো না কোনো কানেকশন আছে। দেন হলো হ্যালো। তো হ্যালো দ্বারা মূলত কি বোঝায়? হ্যালো দ্বারা মূলত তোমার বোঝানো হয় হলো লবণ। লবণ বোঝানো হয়, হ্যালোর হলো অ্যাকচুয়াল মিনিং হলো লবণ। তো লবণ তো বায়োলজিতে লবণ জিনিসটা ডাইরেক্টলি থাকে না, বাট বায়োলজিতে যে লবণাক্ত পানি, তারপরে কি সমুদ্র, এইগুলার ক্ষেত্রে হ্যালো ওয়ার্ডটা ইউজ করে। এখন কেন সমুদ্রের ক্ষেত্রে হ্যালো ওয়ার্ডটা ইউজ করা হয়? মানে আমরা জানি যে সমুদ্রের পানি লবণাক্ত হয়, নোনতা হয়। তো এই কারণে তোমার সমুদ্রের ক্ষেত্রেও হ্যালো ওয়ার্ডটা ইউজ করা হয়। তো তোমরা সবাই মাথায় রাখবা যে সমুদ্র ওয়ার্ডটাও লিখে রাখো। সমুদ্র ওয়ার্ডটাও লিখে রাখো। তো তোমরা যেখানেই হ্যালো ওয়ার্ডটা দেখবা ভাববা যে এই জিনিসটার সাথে লবণে বা সমুদ্রের কোনো না কোনো মিল আছে, হয় এটা লবণাক্ত পানি, হয় এটা সমুদ্র, কিছু না কিছু একটা হবে। বাট এই হ্যালো ওয়ার্ডটা দেখলেই ভাবা যে এটার সাথে লবণ বা সমুদ্রের কোনো না কোনো মিল আছে, বা সমুদ্র বা লবণ রিলেটেড কিছু ওই জিনিসটা। তো এখানে তাহলে আমরা বুঝলাম যে হাইড্রো বা অ্যাকোয়া দ্বারা মূলত কি বায়োলজিতে তোমার মানে পানির জায়গায় কোন ওয়ার্ড ইউজ করা হয়? হাইড্রো বা অ্যাকোয়া, যে কোনো একটা ইউজ করা হয়। দেন হলো বায়োলজিতে মরুভূমি রিলেটেড জিনিসপত্রের ক্ষেত্রে জিরো ইউজ করা হয়। আর হলো বায়োলজিতে কি লবণ, সমুদ্র, এইসব রিলেটেড জিনিসপত্রের ক্ষেত্রে তোমার কি ইউজ করা হয়? হ্যালো ইউজ করা হয়। তো এই হলো তিনটা ওয়ার্ড। তো এখন তোমাদেরকে ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড, এই ওয়ার্ডের সাথে পরিচয় করিয়ে দিই। মানে এই ওয়ার্ড গুলো, মানে এখন তো অনেকগুলো ওয়ার্ড শিখাইছি, বাট এই ওয়ার্ড গুলার মানে একটা অন্যরকম একটা মানে কি বলবো প্রাধান্য আছে, বা অন্যরকম একটা ইম্পর্টেন্স আছে। তো তোমরা অবশ্যই এই ওয়ার্ড গুলো প্রপারলি শিখবা। তো বোর্ডে 5টা ওয়ার্ড লিখছি। উম, তো বোর্ডে 5টা ওয়ার্ড লিখছি। তো তোমাদেরকে আগেই বলে রাখতেছি যে এই 5টা ওয়ার্ড খুব ভালো করে তোমাদের মাথায় গেঁথে নিবা। কেন গেঁথে নিবা সেটা আমি তোমাদেরকে এখন বলতেছি না, বাট যখন তোমরা তোমাদের জুওলজির 3 নাম্বার অধ্যায়, 4 নাম্বার অধ্যায়, 5 নাম্বার অধ্যায়, 6 নাম্বার অধ্যায় পড়বা, দেন তোমরা রিয়েলাইজ করতে পারবা যে এই জিনিসগুলা কেন তোমার মাথায় গেঁথে রাখা জরুরি ছিল। মানে এই ওয়ার্ড গুলার ইম্পর্টেন্স অনেক বেশি। মানে আগের গুলাও পড়াইছি, বাট এরকম ভাবে কোনোটার ক্ষেত্রে বলি নাই যে এইগুলা পড়া লাগবে, মাথার ভিতরে গাঁথা লাগবে। বাট এই 5টা ওয়ার্ড তোমার মাথার ভিতরে গাঁথা লাগবে, কারণ এই 5টা ওয়ার্ডের উপরে বেস করে তোমার জুওলজিতে মানে একটা একটা করে অধ্যায় আছে। তো যেহেতু এই ওয়ার্ড মানে এই 5টা ওয়ার্ডের উপরে বেস করে অধ্যায় আছে, মানে এই 5টা ওয়ার্ডের সাথে সম্পৃক্ত অধ্যায় আছে। তো ওই অধ্যায়গুলোতে এই মানে ওয়ার্ড গুলা অহরহ পাবা। তো এই কারণে তোমরা হলে এই ওয়ার্ড গুলা প্রপারলি শিখবা আর প্রপারলি বুঝবা। তো প্রথমে আসি হলো গ্যাস্ট্রো। তো গ্যাস্ট্রো দ্বারা মূলত কি বোঝায়? গ্যাস্ট্রো দ্বারা মূলত তোমার পাকস্থলীকে বোঝানো হয়। ইংলিশে পাকস্থলীকে স্টমাক বলে। ইংলিশে পাকস্থলীকে স্টমাক বলে। তো তোমরা পাকস্থলী রিলেটেড যে জিনিসপত্র গুলো আছে, ওই ক্ষেত্রে তোমরা গ্যাস্ট্রো ওয়ার্ডটা পাবা। তো পাকস্থলী আমরা সবাই চিনি, বাট যে গ্যাস্ট্রো দ্বারা যে পাকস্থলীকে বোঝানো হয় এটা আমরা কখনোই রিয়েলাইজ করতে পারবো না বা কখনোই বুঝতে পারবো না। বাট মূলত আসলে তোমার গ্যাস্ট্রো দ্বারা কি এই পাকস্থলীকেই বোঝানো হয়। অর্থাৎ তোমরা যেখানে এই গ্যাস্ট্রো ওয়ার্ডটা দেখবা বুঝবা যে ওই জিনিসটার সাথে তোমার পাকস্থলীর কোনো না কোনো কানেকশন আছে। হয় এটা পাকস্থলীর কোনো পার্ট, হয় এটা পাকস্থলীর কোনো রোগ, হয় এটা পাকস্থলীর কোনো ওষুধ বা পাকস্থলীর কোনো চিকিৎসা। অর্থাৎ গ্যাস্ট্রো দেখলেই বুঝবা যে এটার সাথে পাকস্থলীর কোনো না কোনো কানেকশন আছে। দেন আসি হলো হ্যাপাটিক। তো হ্যাপাটিক দ্বারা মূলত, তো হ্যাপাটিক হ্যাপাটিক দ্বারা মূলত কি বোঝায়? হ্যাপাটিক দ্বারা মূলত যকৃৎ বা লিভারকে বোঝানো হয়। যকৃৎ বা লিভারকে বোঝানো হয়। এখন অনেকে আছে তোমার যকৃৎ বা লিভার দুইটার একটাকেও চিনে না।
অর্থাৎ যকৃৎ মূলত বাংলা ভাষা, আর হলো লিভার হলো ইংলিশ। এখন অনেকে আছে যকৃৎ বা লিভারকে চিনে না, তো তাদের জন্য আরো সহজ ভাষায় বলতেছি, এই যকৃৎ বা লিভার মূলত আমাদের কলিজা। তো অনেকে তোমার যকৃৎ চিনুক বা কোলে লিভার চিনুক, মানে অনেকে যকৃৎ চিনতে পারে না, মানে চেনে না, বা লিভার চেনে না। তুমি যকৃৎ না, মানে যকৃৎ লিভার কিছু না চিনলে তুমি অবশ্যই কলিজা সবাই চিনে। তো কলিজা, কলিজাকে আবার অনেকে অনেক ভালোবেসে কলিজাও বলে। তো ওইদিকে আর যাচ্ছি না। তো এই হলো, তোমরা এই কলিজা বা কলিজাকে সবাই চিনো তো। তাহলে বুঝতে পারতেছো তাহলে যকৃৎ কি জিনিস, আমাদের যে কলিজা বা কলিজা আছে ওটাই মূলত আমাদের যকৃৎ বা লিভার। তো এটা কথা, এখন মূল কথায় আসি। তো মূল কথা হলো হ্যাপাটিক। তো এই হ্যাপাটিক, হ্যাপাটিক ওয়ার্ডটা তোমরা যেখানে, মানে যেখানে তোমরা এই হ্যাপাটিক ওয়ার্ডটা দেখবা, বুঝতে পারবা যে এই জিনিসটা, মানে এই হ্যাপাটিক ওয়ার্ডটার সাথে মূলত আমাদের যকৃৎ বা লিভারের অনেক মানে, মানে যেখানে তুমি হ্যাপাটিক দেখবা বুঝতে পারবা যে এই জিনিসটার সাথে আমাদের যকৃৎ বা লিভারের কোনো না কোনো কানেকশন আছে। অর্থাৎ আমাদের এই হ্যাপা, মানে হ্যাপাটিক না থাকলেও হ্যাপা পর্যন্ত থাকবে। অর্থাৎ হ্যাপা ওয়ার্ডটা পাইলেই বুঝবা যে এই জিনিসটা হয় আমাদের যকৃৎ বা লিভারের কোনো রোগ, বা যকৃৎ বা লিভারের কোনো চিকিৎসা, বা যকৃতের কোনো কোষ, মানে কিছু একটা হবে। বাট হ্যাপা ওয়ার্ডটা দেখলেই বুঝবা যে এটার সাথে যকৃতের কোনো না কোনো সম্পর্ক আছে, এটা যকৃতেরই কিছু। তো এইভাবে তোমরা হ্যাঁ মানে বুঝতে পারবা যে হ্যাপা দেখেই বুঝতে পারবা যে এটা মূলত আমাদের যকৃৎ বা লিভারের কোনো মানে কিছু হবে। দেন আসি কার্ডিওতে। তো আমরা পাকস্থলী পড়লাম, যকৃৎ পড়লাম, দেন আমাদের আরো কিছু ভাইটাল অর্গান আছে, তার ভিতরে একটা হলো আমাদের হৃৎপিণ্ড বা হার্ট। তো কার্ডিও দ্বারা মূলত আমাদের হৃৎপিণ্ড বা হার্টকেই বোঝানো হয়। ইংলিশে হার্ট বলা হয়, আর বাংলায় হলো হৃৎপিণ্ড বলা হয়। তো আমাদের হৃৎপিণ্ড, মানে আমাদের হৃৎপিণ্ড বা হার্টকে তোমার মূলত কি বলা হয়, কার্ডিও বলা হয়। কার্ডিও, অর্থাৎ কার্ডিও দ্বারা মূলত আমাদের হৃৎপিণ্ড বা হার্টকে বোঝানো হয়, মানে বোঝানো হয়। তো তুমি যেখানে এই কার্ডিও ওয়ার্ডকে দেখবা, সেখানে ওইগুলার মতো সেম হইতে বুঝবা যে এটা আমাদের হৃৎপিণ্ড বা হার্টের কোনো রোগ হইতে পারে, বা কোনো চিকিৎসা হইতে পারে, বা এটার কোনো ওষুধ হইতে পারে, বা এটার কোনো কোষ হইতে পারে, বা এটার মানে কোনো কিছু হইতে পারে। তো হৃৎপিণ্ড বা হার্ট দেখলে তোমরা বুঝবা যে এটার সম্পর্ক কিসের সাথে, এটার সম্পর্ক হলো মূলত, মানে সরি, যেখানে তোমরা কার্ডিও দেখবা বুঝবা যে এটার সম্পর্ক আমাদের হৃৎপিণ্ড বা হার্টের সাথে। তো আমি এখানে দেখবা যে তোমার প্রতিটা অর্গানে তোমার পাশে, মানে বাংলার সাথেও ইংলিশ, মানে ইংলিশটা বলে দিচ্ছি। এখন কেন বলতেছি, তোমার এসএসসি পর্যন্ত তুমি এই জিনিসটা তোমার লাগবে না যে বায়োলজি তোমার বাংলা প্লাস ইংলিশ দুইটা আমি মাথায় রাখো। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো, তোমরা যখন এইচএসসি তে পড়বা, এইচএসসি তে পড়ার টাইমে কোনো কিছুর ইংলিশ না বললেও আমাদের বডির যে অর্গ্যান গুলো আছে, মানে যদি সব অর্গ্যানও না পারো, আমাদের ভাইটাল অর্গ্যান গুলো আছে বা ইম্পর্টেন্ট যে অর্গ্যান গুলো আছে এইগুলার ইংলিশটা অবশ্যই পড়বা। কেন পড়বা, কারণ তুমি যখন মেডিকেলে, মানে যারা আসলে মানে মেডিকেল অ্যাসপিরেন্ট, যারা মেডিকেলে পড়তে চাও, তোমরা যখন মেডিকেলে চান্স পাবা, তো চান্স পাইলে দেখবা যে মেডিকেলে মূলত তোমার সব বই তোমার ইংলিশে লেখা, মানে মেডিকেলে তোমার বাংলায় কোনো বই নাই। তোমার সবাই ইংলিশ পড়া লাগবে, আর মানে মূলত তোমার এই ইংলিশ টার্ম গুলো জানা লাগবে। তো মানে ইংলিশ টার্ম গুলো জানা লাগবে। তো সেই ক্ষেত্রে তুমি যদি আগে থেকে হালকা পাতলা ইংলিশ টার্ম গুলো যদি জানো, তো পরে তোমার সুবিধা হবে। কারণ তুমি অনেক একটা বড় একটা টাইম পাবা 11-12, ওর ভিতরে যদি প্রতিদিন একটা করে ইংলিশ টার্ম শিখো, তাইলেই দেখবা, ধরো প্রতি সপ্তাহেও যদি একটা করে শিখো, তাও দেখবা অনেকগুলো শেখা হয়ে যাচ্ছে। আর একবারে যদি অনেকগুলো পড়তে যাও, তাইলে তো এখন অনেক বেশি একটু প্যারা খেয়ে যাবে। আমি তোমাদেরকে সাজেস্ট করবো এগুলো আগে থেকে, মানে এগুলো হালকা পাতলা একটু পড়বা। আরেকটা কারণে পড়তে বলতেছি, কারণ তুমি যখন এই মেডিকেল পরীক্ষাটা দিবা, তো মেডিকেলে তোমার কি হয়, কিছু কিছু এমসিকিউ তোমার অপশন সব মানে ইংলিশ করে দেয়। অর্থাৎ ওরা কি করে, তোমার ধরো প্রশ্নটা বাংলায় রাখে, বাট ওর অপশনগুলো হলো সব ইংলিশে দিয়ে দেয়। এখন একটা জিনিস কি, প্রশ্নটা তোমার অনেক সহজ লাগতেছে, তোমার পারা একটা প্রশ্ন, তুমি জানো বাংলা দিলে তুমি পেরে যেতে, বাট ইংলিশ দিলে তোমার মাথায় মানে আউড়াই যাচ্ছে যে আমি তো এর ইংলিশ জানি না। তখন এই যে তোমার হলো একটা নাম্বার চলে যাচ্ছে, একটা পারা জিনিস চলে যাচ্ছে। এই জন্য তোমাদেরকে বলবো, তোমরা 11-12 হালকা পাতলা ইংলিশ টার্মের সাথে পরিচিত হয়ে যাও। হালকা পাতলা ইংলিশ টার্ম গুলো শিখো, অ্যাটলিস্ট আমাদের ভাইটাল অর্গান যেগুলো আছে, আমাদের নর্মাল অর্গান যেগুলো আছে, এগুলো ইংলিশ টার্ম গুলো শিখো। মানে এইচএসসি তেও এগুলো হালকা পাতলা লাগতে পারে। তো এই হলো কথা। তো কার্ডিও দ্বারা তোমার হৃৎপিণ্ড হার্টকে বোঝাচ্ছে। দেন হলো রেনাল। তো রেনাল দ্বারা মূলত আমাদের কি বোঝায়, আমাদের কিডনিকে বোঝানো হয়। তো কিডনিকে তোমার শুদ্ধ বাংলা ভাষায় বৃক্ক বলে। তো অনেকে তোমার বৃক্ক চেনে না, মানে কিডনি হিসেবেই চিনো। তো কিডনি মূলত ইংলিশ একটা টার্ম, আর এটাকে বাংলায় বৃক্ক বলা হয়। তো যাহাই কিডনি তাহাই বৃক্ক, তো বৃক্কটা একটু মাথায় রেখো। আর কিডনি তো সবাই চেনো।
তো এই সেম কথা যে এই রেনাল রেনাল ওয়ার্ডটা তোমরা যেখানে পাবা, রেনাল ওয়ার্ডটা যেখানে পাবা সে বুঝবা যে ওই জিনিসটা না আমাদের কিডনি বা বৃক্কের সাথে কোনো না কোনো সম্পর্ক আছে। আগে দুইটা অর্গানে মানে যেরকম টাইপের মানে যেরকম সম্পর্ক থাকবে, মানে আগে দুইটা তিনটার ক্ষেত্রে যেমন বলছি, তো এই রেনালের ক্ষেত্রেও তোমরা ওই কিডনি বা বৃক্কের ক্ষেত্রে মানে বৃক্কের সাথে সেম সম্পর্কটা পাবা। অর্থাৎ রেনাল না থাকলেও রেনা পর্যন্ত থাকবে। অর্থাৎ একখানে তুমি দেখতেছো রেনা, তার মানে বুঝতে পারতেছো যে এই জিনিসটার সাথে আমাদের কিডনির কোনো না কোনো সম্পর্ক আছে। এটা আমাদের কিডনির কোনো পার্ট বা আমাদের কিডনি এর কোনো পার্ট বা কিছু না কিছু একটা রিলেশন থাকবে তুমি যেখানে এই রেন আওয়ারটা দেখবা। তো রেন আওয়ারটা মাথায় রাখবা। দেন হলো পালমোনারি, তো পালমোনারিটা অনেক নিচে হয়ে গেছে, দেখতে সমস্যা হতে পারে, আমি একটু উপরে উঠাই দিই। আমরা মূলত আমাদের বডি সবগুলা ভাইটাল অর্গান নিয়ে মূলত কথা বলছি, শুধু একটা ভাইটাল অর্গানই বাদ আছে। তো এই পালমোনারি মূলত ওই ভাইটাল অর্গানটাকে বোঝানো হয়েছে। তো ওই ভাইটাল অর্গানটা কি? ফুসফুস। ফুসফুসকে তোমার ইংলিশে লাংস বলা হয়। তোমার ফুসফুসকে ইংলিশে লাংস বলা হয়। তো পালমোনারি দ্বারা মূলত আমাদের ফুসফুস বা লাংস কে বোঝানো হয়েছে। তো এই যে যেখানে তুমি এই পালমোনারি ওয়ার্ডটা পাও, বুঝবা যে এটার আমাদের ফুসফুস বা লাংসের, এটার সাথে আমার ফুসফুস বা লাংসের কোনো না কোনো সম্পর্ক আছে। তুমি পালমোনারি না পাইলেও পালমো পর্যন্ত পাবা। অর্থাৎ তুমি যেখানে হ্যাপা দেখবা বুঝবা যে এটার সাথে আমাদের যকৃতের সম্পর্ক আছে। যেখানে রিনা দেখবা ভাববা যে এটার সাথে আমাদের কিডনির সম্পর্ক আছে। যেখানে কার্ডিও দেখবা ভাববা এটার সাথে আমাদের হৃৎপিণ্ডের সমস্যা সম্পর্ক আছে। আর যেখানে পালমো দেখবা ভাববা এটার সাথে আমাদের ফুসফুস বা লাংসের কোনো না কোনো সম্পর্ক আছে। তো এই ওয়ার্ড গুলা দেখলে তোমরা বুঝতে পারবা যে এই কার সাথে সম্পর্ক আছে। তো ওইখানে যখন তুমি এই বললাম যে তোমার হলো কি জুওলজির হলো 3 4 5 6 এই অধ্যায়গুলো যখন পড়বা, তো অধ্যায়গুলোতে কিছু টার্ম পাবা, টার্ম গুলা মানে পড়তে গেলে দাঁত ভেঙে যাবে। তো ওই ক্ষেত্রে যদি তোমরা হ্যাপা মানে যকৃৎ, কার্ডিও মানে কিডনি, মানে সরি কার্ডিও মানে হার্ট, দেন হলো রেনা মানে কিডনি, পালমো মানে ফুসফুস, এইগুলা যদি আগে থেকে শিখে যাও দেন ওই টার্ম গুলো পড়তে অনেক ইজি হবে। কারণ মধ্যে ওই টার্মের মধ্যে এই যে এই ওয়ার্ড গুলা থাকে। তো এই ওয়ার্ড গুলা তো তোমার পরিচিত। তো আর এক্সট্রা যা আছে ওইগুলাও তুমি ভেঙে ভেঙে পড়ে ফেলতে পারবা। তো এইগুলা জেনে রাখলে তোমার অনেক সুবিধা হবে। অর্থাৎ আরেকবার রিক্যাপ করি, গ্যাস্ট্রো দেখলে কি মানে তুমি যদি কোনো জায়গায় গ্যাস্ট্রো ওয়ার্ডটা পাও, ভাববা যে এটার সাথে আমাদের পাকস্থলী বা স্টোমাকের কোনো না কোনো সম্পর্ক আছে, একটু হলেও সম্পর্ক থাকবে। দেন হ্যাপা পাবা, হ্যাপা পারলে বুঝবা যে এটার সাথে আমাদের যকৃৎ বা লিভার বা শুধু মানে বাংলা ভাষায় কলিজা, এটার সাথে আমাদের কলিজার কোনো না কোনো সম্পর্ক আছে। দেন হলো কার্ডিও, তো কার্ডিওর সাথে কি? কার্ডিওর সাথে মূলত আমাদের যে হার্ট হৃৎপিণ্ড এর সাথে কার্ডিও ওয়ার্ডটা পাইলে বুঝতে পারবা যে ওই মানে ওই জায়গার সাথে আমাদের হৃৎপিণ্ড বা হার্টের কোনো না কোনো সম্পর্ক আছে। দেন হলো তোমার হলো রেনা, রেনা ওয়ার্ডটা যেখানে দেখবা ভাবা যে এটার সাথে আমাদের কিডনি বা বৃক্কের কোনো না কোনো সম্পর্ক আছে। দেন হলো সেম ওয়েতে পালমো, পালমো দ্বারা মূলত আমাদের ফুসফুস বা লাংসের সাথে মানে কোনো জিনিসের সম্পর্ককে বোঝানো হয়েছে। তো মোটামুটি এইগুলা তোমরা একদম প্রপারলি বুঝবা, কারণ এই জিনিসগুলো ইম্পর্টেন্স অনেক বেশি। এখন যারা একবার বই পড়ো নাই তারা বুঝতে পারবা না, বাট আমার উপরে একটু বিশ্বাস রেখে জিনিসগুলা পড়ে রাখো। ইনশাল্লাহ অবশ্যই তোমরা একটু হইলেও বেনিফিট পাবা। ওই জিনিসগুলো যখন পড়বা তখন তুমি রিয়ালাইজ করতে পারো যে এইগুলা পড়ে তোমার মানে কতটুকু লাভ হয়েছে। এই হলো বিষয়। তো এখানে আরো কিছু ওয়ার্ড নিয়ে আলোচনা করব। দেন দুইটা ওয়ার্ড আছে, ইন্টার আর ইন্ট্রা। ইন্টারের বাংলা হলো আন্ত, আর ইন্ট্রার বাংলা হলো অন্ত। তো তোমার ইন্টার দ্বারা মূলত আন্তকে বোঝায় আর ইন্ট্রা দ্বারা মূলত তোমার অন্তকে বোঝায়, এটা হলো প্রথম কথা। তো ইন্টার আর ইন্ট্রা এই দুইটা ওয়ার্ড মূলত ইংলিশ ওয়ার্ড, এগুলো কোনো গ্রিক বা ল্যাটিন ওয়ার্ড না। তো কেন এই দুইটা ওয়ার্ডের কথা বলতেছি? কারণ এই দুইটা ওয়ার্ড নিয়ে মানে তুমি বায়োলজিতে অনেক জায়গায় এই দুইটা ওয়ার্ডকে দেখবা। আর এই দুইটা জিনিসের মানে মিনিংটা আমরা প্রপারলি বুঝতে পারি না, এর জন্য আমাদের অনেক ক্ষেত্রে সমস্যায় মানে গুলায় যায়। তো এই দুইটা ওয়ার্ডের মিনিংটা প্রপারলি বোঝানোর জন্য মূলত এই দুইটা ওয়ার্ড লেখা। তো জিনিসটা তোমাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো এটা একটা স্কুল, একটা স্কুল, এই স্কুল। তো এই স্কুলে ধরো তিনটা ক্লাস আছে, 7 8 9। তো এখানে আরেকটা স্কুল আছে তোমার বি স্কুল।
এই বি স্কুলেও সেম তোমার তিনটা ক্লাস আছে, 7, 8, 9, তিনটা ক্লাস আছে, ভালো কথা। এখন কি হয়েছে তোমার, এই যে এই স্কুল আছে, এই স্কুলে তোমার ক্লাস 7 আর 8 এর ভিতরে একটা ক্রিকেট ম্যাচ মানে অ্যারেঞ্জ করছে। মানে স্কুল কর্তৃপক্ষই কি করছে, এই ক্লাস 7 আর 8 এর মধ্যে একটা ক্রিকেট ম্যাচ অ্যারেঞ্জ করছে। তো তারা একটা কি করছে, তারা একটা ব্যানার বানাইছে, মানে একটু পাবলিসিটি করার জন্য বা বাইরে থেকে দর্শক আনানোর জন্য, প্রচার করার জন্য তারা একটা ব্যানার বানাইছে। তো ব্যানারে তারা কি লিখবে, তারা লিখবে হলো ইন্ট্রা স্কুল, ইন্ট্রা স্কুল ক্রিকেট কম্পিটিশন, ইন্ট্রা স্কুল ক্রিকেট কম্পিটিশন। কেন তারা লিখছে ইন্ট্রা স্কুল ক্রিকেট কম্পিটিশন, কারণ কি, যে এই যে ক্রিকেট খেলাটা হচ্ছে এটা হলো এই যে এই স্কুলেরই 7 আর 8 এর মধ্যে হচ্ছে। এই মানে ক্রিকেট খেলাটা এই স্কুলের মধ্যে হচ্ছে, স্কুলের ভিতরে হচ্ছে, স্কুলের বাইরের কারোর সাথে হচ্ছে না, স্কুলের ভিতরে হচ্ছে, স্কুলের ভিতরে 7 আর 8 এর মধ্যে হচ্ছে। এই জন্য ব্যানারে লেখা আছে কি ইন্ট্রা স্কুল ক্রিকেট কম্পিটিশন, নট ইন্টার স্কুল ক্রিকেট কম্পিটিশন। মানে লেখা আছে ইন্ট্রা স্কুল ক্রিকেট কম্পিটিশন, কারণ কি এটা এই স্কুলের ভিতরেই খেলাটা হচ্ছে। বাট পরে যখন তোমার খেলাটা কি হয়েছে, তোমার কিছুদিন পরে 7 আর 8 এর মধ্যে খেলা হলো, কিছুদিন পরে কি হয়েছে, এই এই স্কুল আর বি স্কুলের মধ্যে একটা ক্রিকেট ম্যাচ লেগে গেছে। Then তারাও সেম ভাবে তাদের পাবলিসিটি বাড়ানোর জন্য আরেকটা কি করলো, আরেকটা ব্যানার বানালো, যাতে মানে পাবলিসিটি হয়, লোকজন জানে সে সম্পর্কে। তো ব্যানারে তখন আর ইন্ট্রা স্কুল ক্রিকেট কম্পিটিশন লেখা থাকবে না, তখন ব্যানারে কি লেখা থাকবে, তখন ব্যানারে লেখা থাকবে তোমার হলো ইন্টার স্কুল, ইন্টার স্কুল ক্রিকেট কম্পিটিশন। কারণ কি, এখন হলো দুইটা স্কুলের মধ্যে হচ্ছে, এই কারণে ব্যানারে কি লেখা থাকবে, ইন্টার স্কুল ক্রিকেট কম্পিটিশন। আর আগে কি হয়েছিল, তোমার স্কুলের ভিতরে দুইটা ক্লাসের মধ্যে হয়েছে, দেন সেই কারণে লেখা ছিল ইন্ট্রা স্কুল, অর্থাৎ স্কুলের ভিতরে ক্রিকেট কম্পিটিশন হচ্ছে, জন্য এটা ইন্টার স্কুল ছিল। আর এখন স্কুলের বাইরে জিনিসটা চলে গেছে, দুইটা স্কুলের মধ্যে হচ্ছে, এই জন্য জিনিসটা কি হয়েছে, জিনিসটা তোমার ইন্টার স্কুল হয়ে গেছে। আর স্কুলের ভিতরে থাকলে ইন্ট্রা স্কুল হইতো, অর্থাৎ স্কুলের ভিতরে থাকলে তোমার অন্ত, আর স্কুলের বাইরে চলে গেলে আন্ত। এই হলো জিনিসটা, মানে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে জিনিসটা ক্লিয়ার করালাম। এখন বায়োলজিতে তুমি জিনিসটার ব্যবহার অনেক জায়গায় পাবা, ফর এক্সাম্পল হলো সেল, সেল মানে কোষ, আমরা সবাই জানি। তো সেল দ্বারা কোষ বোঝায়, তো অনেক জায়গায় যে এই ওয়ার্ডটা পাবা ইন্টারসেলুলার, ইন্টারসেলুলার বলতে কি বোঝাবে, ইন্টারসেলুলার বলতে বোঝাবে যে মানে যেই জিনিসটা হচ্ছে, জিনিসটা দুইটা সেলের মধ্যে হচ্ছে। ইন্টারসেলুলার দ্বারা বোঝাবে মানে কিছু একটা হচ্ছে, আমি অত মানে ভিতরে ওরকম ভাবে তো বলতে পারতেছি, জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি। ধরো ইন্টারসেলুলার ওয়ার্ডটা তোমরা অনেক জায়গায় পাবা। তো ইন্টারসেলুলার বলতে দুইটা কোষের মাঝখানে, দুইটা কোষের মাঝখানে কিছু একটা হচ্ছে। আর আবার অনেক জায়গায় পাবা কি, অনেক জায়গায় ইন্ট্রাসেলুলার ওয়ার্ডটাও পাবা। তো ইন্ট্রা দ্বারা কি বোঝাচ্ছে, একটা কোষেরই ভিতরে কিছু একটা হচ্ছে। অর্থাৎ যখন দুইটা কোষের মাঝখানে কিছু একটা হয় সেটাকে ইন্টারসেলুলার দ্বারা মানে বায়োলজিতে ডিনোট করা হয়। আর যখন একটা কোষেরই ভিতরে কিছু একটা হয় সেটাকে ইন্ট্রাসেলুলার দ্বারা ডিনোট করে। এমন শুধু সেলের ক্ষেত্রে যে ইন্টার ইন্ট্রা ইউজ করা হয় এমন না, আরো কিছু ওয়ার্ড আছে যেগুলোর ক্ষেত্রেও ইন্টার ইন্ট্রা এগুলো ইউজ করা হয়। তো এইটা হলো তোমার বায়োলজিতে এইভাবে ইন্টার আর ইন্ট্রা ইউজ করা হয়। তো মোটামুটি তোমরা একটু মানে তোমরা মোটামুটি একটা ভালোভাবে বুঝতে পারছো যে ইন্টার কি আর ইন্টার কি, এই হলো কথা। দেন হলো আরেকটা ওয়ার্ড নিয়ে আলোচনা করব, মানে আরো দুইটা ওয়ার্ড নিয়ে আলোচনা করব। একটা হলো ক্যারিও, আরেকটা হলো তোমার লাইস। তো একটা ওয়ার্ড হলো তোমার ক্যারিও, আরেকটা হলো কি লাইসিস। তো ক্যারিও দ্বারা মূলত কি বোঝায়, ক্যারিওর মিনিং হলো তোমার মানে ক্যারিওর বাংলা মিনিং হলো নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াস, নিউক্লিয়াস আমরা সবাই চিনি, নিউক্লিয়াস হলো একটা মানে কি বলবো, কোষের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু। তো মূলত আর একটু যদি বলি, তো একটা কোষের মেইনলি একটা কোষকে 3 ভাগে ভাগ করা হয়। তোমার হলো কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, অর্থাৎ কোষের যে আবরণটা, দেন ভিতরে জেলিন নেই একটা পদার্থ থাকে যেটাকে সাইটোপ্লাজম বলা হয়। দেন হলো এই সাইটোপ্লাজমের ভিতরে আরেকটা জিনিস থাকে যেটা হলো নিউক্লিয়াস। তো কোষকে প্রধানত এই 3টা ভাগে ভাগ করা হয়। তো কোষের মানে মেইনলি এই 3টা অংশ থাকে, এই 3টা হলো কোষের প্রধান অংশ। এই প্রধান অংশের মধ্যে নিউক্লিয়াস একটা। তো এই যে ক্যারিও, তো ক্যারিও ওয়ার্ডটা, তো ক্যারিও ওয়ার্ডটাই নিউক্লিয়াসের সাথে সম্পৃক্ত, অর্থাৎ তুমি যেখানেই ক্যারিও দেখবা ভাববা যে ওই জিনিসটা নিউক্লিয়াসের সাথে কোনো না কোনো সম্পর্ক আছে। ফর এক্সাম্পল ক্যারিও কাইনেসিস, ক্যারিও কাইনেসিস দ্বারা মূলত নিউক্লিয়াসের বিভাজনকে বোঝানো হয়েছে। তো এখানে কি আছে, ক্যারিও কাইনেসিস, অর্থাৎ ক্যারিও আছে দেন কাইনেসিস।
তো আর এর বাংলা কি, নিউক্লিয়াসের বিভাজন। তো মানে এই যে ক্যারিও আছে এর জন্য নামের মানে এখানে নিউক্লিয়াস ওয়ার্ডটা আসছে। এছাড়াও ওয়ার্ডটা আরেকটা ওয়ার্ড আছে তোমার ক্যারিওলিম। ক্যারিওলিম দ্বারা মানে ক্যারিওলিম মানে ক্যারিওলিম দ্বারা কি বোঝায়? তো ক্যারিওলিম্প হলো তোমার নিউক্লিয়াসের ভিতরে হলো সাইটোপ্লাজমের জাতীয় যে জিনিসটা থাকে নিউক্লিয়াসের ভিতরে, তো নিউক্লিওপ্লাজম, এই নিউক্লিওপ্লাজমের আরেক নাম হলো ক্যারিওলিম। তো এই যে মানে ক্যারিওলিম এটারও কি নিউক্লিয়াসের সাথে সম্পর্ক, কারণ কি এর সাথেও ক্যারিও আছে। তো তুমি যেখানে ক্যারিও দেখবা ভাববা যে ওটার নিউক্লিয়াসের সাথে কোনো না কোনো সম্পর্ক আছে। দেন হলো লাইসিস। তো লাইসিস শব্দের অর্থ হলো, লাইসিস একটা ইংলিশ শব্দ, তো লাইসিস শব্দের অর্থ মূলত ধ্বংস করা বা ছিঁড়ে ফেলা বা বিদীর্ণ করা। তো লাইসিসের এরকম কোনো মিনিং মানে এরকম কিছু মিনিং আছে, ধ্বংস করা, ছিঁড়ে ফেলা, বিদীর্ণ করা, এটা একটা ইংলিশ ওয়ার্ড। তো এটা কেন ইউজ করছি মানে এখানে এখানে কেন আনছি, কারণ এই লাইসিস ওয়ার্ডটাও তোমরা কিছু কিছু ক্ষেত্রে বায়োলজিতে দেখতে পারবা যে এই লাইসিস ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। ফর এক্সাম্পল তোমার কোষের একটা অঙ্গাণু আছে যেটাকে লাইসোজোম বলা হয়। তো এই লাইসোজোমের কাজ কি? লাইসোজোম মূলত কি করে, আমাদের ধরো যে কোষগুলো ধরো মারা যায় বা যে কোষগুলো নষ্ট হয়ে যায়, তো এগুলা তো আর ধরো আমাদের বডিতে মানে পড়ে থাকলে কেন আবর্জনা হিসেবে থাকে। তো লাইসোজোম কি করে, আমাদের বডির এই আবর্জনা গুলাকে ধ্বংস করে, অর্থাৎ আমাদের দেহে যে অপ্রয়োজনীয় কোষ আছে, যে মরা কোষ আছে, এই কোষগুলাকে মূলত তোমার লাইসোজোম ধ্বংস করে ফেলা যায়। তো লাইসোজোম যে যে এই জিনিসগুলাকে যে ধ্বংস করতেছে এর জন্য মানে একটা অঙ্গাণু যে হলো আমাদের দেহের মরা কোষগুলোকে ধ্বংস করতেছে, এই জন্য ওই অঙ্গাণুটার নাম কি হয়েছে, লাইসিস থেকে লাইসোজোম হচ্ছে, অর্থাৎ যে অঙ্গাণুটা লাইসিস করতেছে ওই অঙ্গাণুটার নাম কি, লাইসোজোম। তো এরকম ভাবে মানে এই লাইসিস ওয়ার্ডটা আরো কিছু জায়গায় ইউজ করা হয়। তো আমি লাইসিস মানে এই লাইসিস ওয়ার্ডটা আরো কিছু জায়গায় ইউজ করা হয়, এরকম একটা এক্সাম্পল তোমাদেরকে দিলাম। তো লাইসিস শব্দের অর্থ কি, ধ্বংস করা বা ছিঁড়ে ফেলা বা বিদীর্ণ করা, অর্থাৎ যেখানে কোনো জিনিস ধ্বংস করা হচ্ছে, মানে যেখানে তুমি লাইসিস ওয়ার্ডটা দেখবা বুঝতে পারবা যে এখানে কোনো জিনিস ধ্বংস করা হচ্ছে বা ছিঁড়ে ফেলা হচ্ছে বা বিদীর্ণ করা হচ্ছে বা নষ্ট করা হচ্ছে, অর্থাৎ লাইসিস একটা নেগেটিভ ওয়ার্ড, এখানে মানে খারাপ কিছু হচ্ছে। লাইসিস দ্বারা ওই জিনিসটাকে হচ্ছে মানে ধ্বংস হচ্ছে, লাইসিস দেখবা মানে বুঝতে পারো যে এখানে কিছু না কিছু ধ্বংস হচ্ছে। গেল দুইটা ওয়ার্ড। দেন আরো দুইটা ওয়ার্ড নিয়ে আলোচনা করি। তো দুইটা ওয়ার্ড হলো তোমার মাইক্রো, মাইক্রো আর ম্যাক্রো। তো এই দুইটা ওয়ার্ডের সাথে অনেকেই পরিচিত। তো ম্যাক্রোর সাথে একটু পরিচিতি কম থাকলেও মাইক্রোর সাথে সবারই পরিচিত। তো মাইক্রো আর হলো ম্যাক্রো। তো মাইক্রো শব্দের মানে অর্থ হলো মানে বায়োলজিতে যে মাইক্রো ইউজ করা হয় তার অর্থ হলো ছোট বা ক্ষুদ্র, ক্ষুদ্র। আর ম্যাক্রো দ্বারা মূলত বড়কে বোঝানো হয়। অর্থাৎ একটা ছোট জিনিস সেই ক্ষেত্রে কি হবে, একটা ধরো একটা জিনিস ছোট বোঝাবে যে একটা জিনিস, একটা জিনিসের দুইটা রূপ আছে, এটা ছোট হইতে পারে বড় হইতে পারে। তো ছোটটাকে বোঝানোর জন্য মাইক্রো ইউজ করা হবে, আর বড়টাকে বোঝানোর জন্য ম্যাক্রো মানে ম্যাক্রো ইউজ করা হবে। তো এরকম একটা জিনিস যে মাইক্রো দ্বারা মূলত ছোটকে বোঝায় আর ম্যাক্রো দ্বারা মূলত বড়কে বোঝায়, অর্থাৎ তুমি যেখানে মাইক্রো দেখবা ভাববা যে জিনিসটা ছোটকে বোঝাইছে, আর তুমি যেখানে ম্যাক্রো দেখবা ভাববা কি জিনিসটা হলো তোমার বড়কে বোঝানো হয়েছে। তো এইখানে আরো কিছু কথা আছে যে মানে অনেকে কি আছে মানে ম্যাক্রোটা বোঝে না, ম্যাক্রোতে একটু ঝামেলা বেঁধে যায়। তো তোমরা কি করবা, তোমরা মাইক্রোটা মাথায় রাখবা যে সবাই মানে এই জিনিসটা বুঝতে পারে যে মাইক্রো দ্বারা ছোট বা ক্ষুদ্রকে বোঝানো হয়েছে। এখন দেখো এই মাইক্রোর সাথে কিন্তু ম্যাক্রোর অনেক মিল আছে, যাতে একটা আই আর এ এর একটা তফাৎ আছে, তাছাড়া বাকি সবকিছু মিল আছে। তো তুমি জানো মাইক্রো মানে ছোট, তার মানে অবশ্যই কি হবে যে মাইক্রো আর ম্যাক্রোর ভিতরে একটা বিপরীত মিল আছে। এই জন্য মাইক্রো মানে যদি ছোট মানে মাইক্রো যদি ছোটকে বোঝায় তাহলে ম্যাক্রো কি, ম্যাক্রো অবশ্যই বড়কেই বোঝাবে। তো এখানে কি হয়েছে, ম্যাক্রো তোমার বড়কেই বোঝাইছে। তো এইভাবে মনে রাখতে পারো যে মাইক্রো দ্বারা মূলত কি, বায়োলজিতে মাইক্রো দ্বারা মূলত ছোট ক্ষুদ্র এইগুলাকে বোঝানোর জন্য মাইক্রো ইউজ করা হয়। তো এখানে তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, মানে মাইক্রো যে শুধু সাইজে ছোট ক্ষুদ্র এইগুলার ক্ষেত্রে ইউজ করা হয় এমন না। ধরো একটা জিনিস যেটা প্রয়োজনীয়তা অনেক কম ওইটার ক্ষেত্রে মাইক্রো ইউজ করা হয়। আর ম্যাক্রো কি, ম্যাক্রো শুধু বড়র ক্ষেত্রে ইউজ করা হয় এমন না, ধরো একটা জিনিস ওটা প্রয়োজনীয়তা অনেক বেশি ওইটার ক্ষেত্রে ম্যাক্রো ইউজ করে। ফর এক্সাম্পল আমি অনেকে একটা এক্সাম্পল দিই, মাইক্রো এলিমেন্ট, মাইক্রো এলিমেন্ট আর হলো ম্যাক্রো এলিমেন্ট, ম্যাক্রো এলিমেন্ট।
তো মাইক্রো এলিমেন্ট ম্যাক্রো এলিমেন্ট কি, ধরো একটা উদ্ভিদের জন্য প্রয়োজনীয় 17টা এলিমেন্ট লাগে, অর্থাৎ একটা উদ্ভিদের মানে সঠিক বৃদ্ধি গ্রোথের জন্য 17টা এলিমেন্ট বলতে মানে কি বলবো, এলিমেন্ট বলতে তোমার ওই যে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, তারপরে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলো মূলত এলিমেন্ট। তো এর ভিতরে 17, ধরো পৃথিবীতে টোটাল 118টা এলিমেন্ট আছে, এর ভিতরে 17টা এলিমেন্ট একটা উদ্ভিদের বেঁচে থাকার জন্য মাস্ট। তো এই 17টার মাস, তো এই 17টার ভিতরে তোমার কিছু হলো মানে কিছু হলো অনেক বেশি পরিমাণে লাগে, আবার কিছু হলো অনেক কম পরিমাণে লাগে। তো যেগুলা মানে উদ্ভিদের জন্য অনেক বেশি পরিমাণে লাগে ওইগুলাকে ভালো ম্যাক্রো এলিমেন্ট বলা হয়। যেগুলো উদ্ভিদের জন্য বেশি পরিমাণে লাগে ওইগুলোকে ম্যাক্রো এলিমেন্ট বলা হয়, আর যেগুলো কম পরিমাণে লাগে ওইগুলোকে কি বলা হয়, ওইগুলোকে মাইক্রো এলিমেন্ট বলা হয়। তো এখানে যে মাইক্রো দ্বারা যে শুধু ছোট বা ক্ষুদ্রকে বোঝাবে এমন না, ধরো একটা জিনিস মানে কারোর কম লাগতেছে, মানে ছোট দ্বারাই তো মূলত এই কমকেই বোঝানো হয়। তো ওই জিনিসটাই যে মাইক্রো, ধরো একটা জিনিস কারোর কম লাগতেছে, তো ওই ওই ক্ষেত্রেও মাইক্রো জিনিসটা ইউজ করা যাইতে মানে ইউজ করা হয় কিছু কিছু ক্ষেত্রে। আবার ধরো একটা জিনিস কারোর অনেক বেশি লাগে বা অনেক বেশি প্রয়োজন, তো ওই জিনিসটার ক্ষেত্রে ম্যাক্রো ইউজ করা হয়। তো মাইক্রো আর ম্যাক্রো দ্বারা ছোট বড় এমন বোঝায় এমন না, কম বেশিও বোঝাইতে পারে। তো তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী একটু মিলাই নিও। তো মাইক্রো দ্বারা তো তোমাদের যদি অনেকের যদি ম্যাক্রোটা নিয়ে সমস্যা হয়, তোমরা জাস্ট মাইক্রোটা মাথায় রাখবা, ভাববা যে মাইক্রো আর ম্যাক্রোর ভিতরে একটা সম্পর্ক আছে। দেন তুমি যদি মাইক্রো মানে ছোট জানো তাহলে ম্যাক্রো মানে বড় এমনি বুঝে যাবে। এই হলো বিষয়। দেন এখানে আরো দুইটা ওয়ার্ড নিয়ে আলোচনা করতে হবে। একটা হলো তোমার হাইপার আর একটা হলো হাইপো। তো তোমার হাইপার দ্বারা কি বোঝায় আর হাইপো দ্বারা কি বোঝায় আগে বলি। তো হাইপার শব্দের অর্থ হলো উচ্চ, আর হাইপো শব্দের অর্থ হলো নিম্ন মানে উল্টা। তো হাইপার দ্বারা উচ্চ বোঝায় আর হাইপো দ্বারা নিম্ন বোঝায়। ফর এক্সাম্পল, উচ্চ রক্তচাপ আমরা সবাই চিনি যে উচ্চ রক্তচাপ নামে একটা রোগ বা মানে অনেকের উচ্চ রক্তচাপ দেখা যায়। তো উচ্চ রক্তচাপে তোমার ইংলিশে হাইপার টেনশন বলে। দেন সেম ওয়েতে তোমার নিম্ন রক্তচাপে কি বলা হবে, হাইপোটেনশন বলা হবে। তো হাইপার টেনশন, তো হাইপার শব্দের অর্থ হলো উচ্চ আর হাইপো শব্দের অর্থ নিম্ন। অর্থাৎ বায়োলজি যখন ধরো উচ্চ জিনিস ইউজ করে তখন তারা হাইপার ওয়ার্ডটা ইউজ করে, আর যখন তারা নিম্ন জিনিসটা ইউজ করে তখন তারা হাইপো ওয়ার্ডটা ইউজ করে। তো এই জিনিসটা মনে রাখারও একটা টেকনিক আছে, মানে আমি যেমনি মনে রাখি আমার গুলাই যায়। তো আমি মনে রাখি কিভাবে, ধরো একটা মানুষ মানে আমাদের ক্ষেত্রে আমাদের কোনো ফ্রেন্ড যদি অনেক বেশি উত্তেজিত হয়ে যায়, তো তখন আমরা কি বলি যে যে বেশি হাইপার হোস না, মানে এরকম কিছু একটা বলি। তো হাইপার কি, হাইপার হলো মানে ধরো বুঝাই যাচ্ছে যে বেশি হাইপার হোস না, তার মানে কি মানে অনেক বেড়ে যাচ্ছে, মানে অনেক বাড়াবাড়ি করতেছে, অর্থাৎ বেশিকেই বুঝাচ্ছে হাইপার। তো জিনিসটা এই যে হাইপার মানে কি উচ্চ, তার মানে কি হাইপার যদি বেশিকে বোঝায় তার মানে হাইপার কি বোঝাবে, হাইপার উচ্চকে বোঝাবে। এই হলো জিনিসটা। মানে আমাদের রক্তের চাপ যদি মানে বেশি হয়ে যায় তার মানে তো উচ্চ রক্তচাপ। তো ওটা কি দ্বারা বোঝাবে, হাইপার দ্বারা বোঝাবে। আর যেহেতু হাইপার দ্বারা উচ্চকে বোঝাচ্ছে, অবশ্যই হাইপো দ্বারা কি, হাইপো দ্বারা তোমার নিম্নকে বোঝাবে, আর কাউকে বোঝাবে না। তা হাইপো দ্বারা কি বোঝাবে, হাইপো দ্বারা তোমার নিম্নকে বোঝাবে। তো হাইপার দ্বারা উচ্চকে বোঝায় আর হাইপো দ্বারা কি নিম্নকে বোঝায়। তো এক্সাম্পল হিসেবে তুমি হাইপার টেনশন নিতে পারো, মানে উচ্চ রক্তচাপ। এছাড়াও আরেকটা এক্সাম্পল আছে তোমার হাইপার থাইরয়েডিজম, অর্থাৎ আমাদের থাইরয়েড হরমোন যদি অতিরিক্ত ক্ষরণ হয়, তো সেই ক্ষেত্রে তোমার হাইপার থাইরয়েডিজম এই ওয়ার্ডটা ইউজ করা হয়। এছাড়াও তোমার হলো আছে হলো তোমার হাইপোটাও মানে উল্টা ভাবে হাইপো ওয়ার্ডটা ইউজ করা হয়, তোমার হাইপোথাইরয়েডিজম দেন হলো হাইপোটেনশন এই ওয়ার্ড গুলো ইউজ করা হয়। এই হলো বিষয় যে হাইপার দ্বারা উচ্চ বোঝানো হয় আর হাইপো দ্বারা নিম্ন বোঝানো হয়। এক্সাম্পল হিসেবে যে হাইপার টেনশন, হাইপোটেনশন এগুলো। এই গেল। দেন আরো কিছু ওয়ার্ড আছে। তো আরেকটা ওয়ার্ড তোমাদেরকে জানাই, সিউডো। তো সিউডো, তো সিউডো শব্দের অর্থ কি, সিউডো শব্দের মানে অর্থ হলো মিথ্যা। তো মিথ্যাটা এখন এটা ওই মিথ্যা না, এটা অন্য টাইপের মিথ্যা। তো কেমন মিথ্যা আমি বুঝাই। মিথ্যা মানে সিউডোর মানে বাংলা মিনিং হলো মিথ্যা। এটা একটা মানে গ্রিক বা ল্যাটিন যে কোনো একটা ওয়ার্ড হবে যেটাকে মিথ্যা মানে meaning হলো মিথ্যা, মানে অ্যাকচুয়াল মিনিং মিথ্যা। এখন এই মিথ্যাটা নর্মাল সত্য মিথ্যা, ওই সত্য মিথ্যা না, এটা একটা অন্যরকম মিথ্যা। কেমন মিথ্যা একটু বলি। ধরো একটা জিনিস তোমার কাছে আছে,
তোমার কাছে আছে, আরেকজনের কাছে নেই। ভালো কথা যে তোমার কাছে আছে, আরেকজনের কাছে নেই। এটাই তো হয় যে কারোর কাছে মানে একটা জিনিস কারোর কাছে থাকে, কারোর কাছে থাকে না। বাট তোমার যার আছে আর আরেকজনের নেই, এদের মাঝখানেও একটা ব্যক্তি আছে যার কাছে ওই জিনিসটা থেকেও নেই। থেকেও নেই, তো যার কাছে থেকেও নেই সেই মূলত তোমার সিউটো। বুঝছো এখন? মানে জিনিসটা মানে একটু অন্যরকম। আমি আর একটু ভালোভাবে বুঝাইতেছি। তো আছে নেই, কিন্তু একজন আছে যার কাছে থেকেও নেই। তো এটা আমি তোমাদেরকে একটা এক্সাম্পল কি, ধরো আমার কাছে এই মার্কারটা আছে। আমার কাছে একটা মার্কার আছে, ধরো এখানে আরো আমার সামনে আরো দুইজন আছে। তো আমার কাছে মার্কার আছে, আমার সামনে যে আছে তার কাছে মার্কার নাই। আরেকজন আছে যার কাছে ধরো এই যে একটা কলম, তো তার কাছে এই কলমটা আছে। তো সে কি বলতেছে যে তার কাছেও মার্কার আছে। বাট কি আসলে কি তার কাছে মার্কার আছে? না, তার কাছে মার্কার নেই, তার কাছে কলম আছে। তো জিনিসটা এরকম যে মানে একটা জিনিস যে ওর কাছে আসলে ওই জিনিসটা নেই, বাট ও বলতেছে যে ওর কাছে জিনিসটা আছে, বাট রিয়েলি কিন্তু ওর কাছে জিনিসটা নেই। এই জন্য মানে আমি জিনিসটা বলছি যে থেকেও নেই। যে ওর মনে মানে ও মনে মানে ও মনে ধরে নিছে যে আমার কাছে জিনিসটা আছে, তার মানে ওর কাছে জিনিসটা আছে। বাট আসলে ওর কাছে জিনিসটা নেই, মানে ওর কাছে অন্য কিছুকে ওই ওই জিনিস হিসেবে চালাচ্ছে। তার মানে কি ওর কাছে ওই জিনিসটা নেই। তো এই জিনিসটা হলো কি ওর কাছে থেকেও মানে জিনিসটা নেই। তো এটাকে তোমার যদি বায়োলজির ভাষায় এক্সাম্পল দিই, তো তুমি যখন বায়োলজি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 1 পড়বা, তো চ্যাপ্টার 1-এ তোমার হলো একটা মানে টপিক আছে, টপিকটার নাম হলো সিলম। তো তোমার কিছু প্রাণীতে সিলম থাকে, মানে কিছু প্রাণীতে তোমার সিলম থাকে না। এটাই স্বাভাবিক, কারোর থাকবে কারোর থাকবে না। তো তোমার কিছু টাইপের প্রাণী আছে যাদের হলো সিলম মানে সিলম নেই, বাট এদের ওই মানে সিলমের টাইপেরই আরেকটা জিনিস থাকে। এখন এই জিনিসটা তোমার সিলমের কাজই করে। তো তাদের তাদের মতে যে এই যে আমার কাছে তো এই জিনিসটা তো আমার সিলমের কাজ করতেছে, তো তাদের কাছে ওই যে যেই জিনিসটা সিলমের কাজ করতেছে ওই জিনিসটাই তাদের কাছে সিলম। বাট আসলে তো ওইটা সিলম না, ওটা অন্য কিছু যেটা সিলমের কাজ করতেছে। তো ওই ক্ষেত্রে তাদের মানে তাদেরকেই মূলত সিউডো বলা হয়। যে মানে ওদের কাছে সিলম আছে, বাট ওদের সিলমটা হলো মিথ্যা। এই জিনিসটা সিউডো হলো মূলত ওই জিনিসটাই, যে একটা জিনিস কারোর কাছে আছে মানে তার মতে আছে জিনিসটা, বাট আসলে তার কাছে জিনিসটা নেই। বাট তার মনে হচ্ছে যে জিনিসটা আছে, তো তাদেরকেই মূলত ওই জিনিসটা তার কাছে হলো সিউডো। আর যার কাছে আছে তো আছে, আর যার কাছে নেই তো নেই। মোটামুটি আমি তোমাদেরকে মানে মোটামুটি একটা বুঝাইতে পারছি, মানে যা বলতে চাইছি তোমরা মোটামুটি বুঝতে পারবা যে আমি আসলে কি বুঝাইতে চাচ্ছি। এই হলো সিউডোর কাহিনী। দেন আরো কিছু ওয়ার্ড নিয়ে আলোচনা করব। তো আসি ফার্স্টেই, ওয়ার্ডগুলা লিখি। তো এখানে আমি 4টা ওয়ার্ড লিখছি: ফাইটো, জু, মাইকো, ফাইকো। তো প্রথমে আসি ফাইকো, মানে ফাইটো। তো ফাইটো ফাইটো দ্বারা মূলত তোমার কি বোঝায়? ফাইটোর মিনিং হলো উদ্ভিদ, মানে বাংলা ভাষায় ফাইটো দ্বারা তোমার মূলত উদ্ভিদকে বোঝায়। অর্থাৎ তোমার তুমি যেখানে এই ফাইটো ওয়ার্ডটা দেখবা ভাববা এটা মূলত উদ্ভিদের কিছু, অর্থাৎ এই ওয়ার্ডটার সাথে উদ্ভিদের কোনো না কোনো সংযোগ আছে। ফর এক্সাম্পল তোমরা যখন তোমাদের বায়োলজি বইটা পড়বা এখানে কিছু ওয়ার্ড পাবা: ফাইটো প্লাঙ্কটন, তারপর হলো ফাইটো ফাস। তো এই ওয়ার্ড গুলা যখন পড়বা, আমি অত বলতেছি না, বাট এই ওয়ার্ড গুলা যখন পড়বা মানে তোমরা ওই ওয়ার্ড গুলা পড়লেই বুঝতে পারবা যে এটার সাথে উদ্ভিদের কোনো না কোনো সম্পর্ক আছে। কেন সম্পর্ক আছে? কারণ এটার নামের সাথে ফাইটো আছে। ফাইটো আছে কারণ মানে এটার নামের সাথে ফাইটো অ্যাড করা হয়েছে, কারণ কি মানে এটার আসলে উদ্ভিদের সাথে সম্পর্ক আছে, এই জন্য ফাইটো ওয়ার্ডটা ইউজ মানে অ্যাড করা হয়েছে। তো তুমি যেখানে ফাইটো ওয়ার্ডটা দেখবা ভাববা যে এটার সাথে উদ্ভিদের কোনো না কোনো সম্পর্ক আছে, তো এটা উদ্ভিদের সাথে রিলেটেড। দেন সেম ওয়েতে তুমি যেখানে জু ওয়ার্ডটা যেখানে দেখবা ভাববা যে এটার সাথে প্রাণীর কোনো না কোনো সম্পর্ক আছে। তো ওই সেম ওয়েতে যে ফাইটো দ্বারা তুমি বুঝতে পারছো যে উদ্ভিদের কোনো না কোনো সম্পর্ক আছে, আর যেখানে এই জু ওয়ার্ডটা দেখো ভাববা ওইটার সাথে প্রাণীর কোনো না কোনো সম্পর্ক আছে, অর্থাৎ জু দ্বারা মূলত প্রাণীকেই বোঝানো হয়। তো জু ওয়ার্ডটা দেখলে তুমি ভাববা যে এটার সাথে প্রাণীর কোনো না মানে একটু হলেও প্রাণীর কোনো না কোনো সম্পর্ক আছে। দেন আরো 2টা ওয়ার্ড লিখছি তোমার: মাইকো আর ফাইকো। আচ্ছা, জু এর এক্সাম্পল গুলো তুমি হলো বইতে পাবা: জু প্লাঙ্কটন, জু জু ফাজ, এরকম কিছু উদাহরণ পাবা। দেন হলো ফাইকো আর মাইকোতে আসি। তো মাইকো দ্বারা মূলত তোমার ছত্রাককে বোঝানো হয়।
এখন আমরা উদ্ভিদ আর প্রাণীর সাথে মানে যেরকম ভাবে পরিচিত, আমরা ছত্রাকের সাথে তেমন একটা পরিচিত না। তো তোমাদেরকে আমি হালকা একটু পরিচয় করাই দিই। তো ছত্রাক ছত্রাক সম্পূর্ণ আলাদা একটা জিনিস। এটা তোমার উদ্ভিদও না প্রাণী না, মানে দুইটার মাঝখানে বলতে পারো। এর কিছু প্রাণীর ক্যারেক্টারিস্টিক্স আছে, কিছু উদ্ভিদের ক্যারেক্টারিস্টিক্স আছে, মানে কিছু উদ্ভিদের ক্যারেক্টারিস্টিক্স আছে, বাট এটার উদ্ভিদের ক্যারেক্টারিস্টিক্সই মূলত বেশি। তো ছত্রাক বলতে একটা কমন ছত্রাক আমরা সবাই চিনি, যেটা হলো আমরা যে ব্যাঙের ছাতা দেখি বা মাশরুম, মানে মাশরুম খাই বা ব্যাঙের ছাতা অনেকে বলে। তো এই জিনিসটা মূলত ছত্রাক। তো এরকম মানে ছত্রাক, তো ছত্রাক মানে এই জিনিসটা মূলত ছত্রাক। এরা হলো ছত্রাক। এছাড়াও অনেকে ইস্ট চিনে, ইস্ট হলো ওই যে খাবারের মধ্যে ইস্ট দেয়, তো ইস্টটা মূলত এক ধরনের ছত্রাক। তো কিছু ছত্রাক আছে তোমার প্রাণীর মতো, কিছু উদ্ভিদের মতো। তো মাইক্রো তো তোমার হলো বোটানিতে তোমরা যখন পড়বা, বোটানির 5 নাম্বার অধ্যায়টা মূলত ছত্রাক আর শৈবালের উপরে। তো ওই অধ্যায়টা তখন পড়বা, তখন তোমরা এই যে মাইক্রো ওয়ার্ডটা পাবা। তো যেখানে তুমি মাইক্রো ওয়ার্ডটা দেখবা, ভাববা এটার সাথে ছত্রাকের কোনো না কোনো সম্পর্ক আছে। তো মাইক্রো দ্বারা মূলত তোমার ছত্রাককে বোঝানো হয়। তো যেখানে তুমি মাইক্রো ওয়ার্ডটা দেখবা, ভাববা এটার সাথে ছত্রাকের কোনো না কোনো সম্পর্ক আছে। দেন ফাইকো, তো ফাইকো দ্বারা মূলত তোমার শৈবালকে বোঝানো হয়। ফাইকো দ্বারা মূলত তোমার শৈবালকে বোঝানো হয়। তো শৈবাল আসলে কি? শৈবাল হলো মানে শৈবালও একটা অন্যরকম টাইপের একটা জিনিস, মানে বাট এটার সাথে যেমন ছত্রাকের উদ্ভিদ প্রাণী দুইটার সাথেই কিছু না কিছু মিল আছে, বাট শৈবালটা মূলত তোমার উদ্ভিদের সাথে মানে এর ম্যাক্সিমাম মিল আছে। এটাকে উদ্ভিদের মতোই ধরা হয়। বাট এটা কি, এটাও মানে এটাকে কি বলা হয়, লোয়ার প্লান্ট বলা হয় বা নিম্ন শ্রেণীর উদ্ভিদ বলা হয়। মানে এটা এমন এক, মানে এটা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, বাট এটা একটু নিম্ন শ্রেণীর উদ্ভিদ। অর্থাৎ উদ্ভিদের যেরকম একটা প্রপার বিন্যাস আছে, মূল আছে, কাণ্ড আছে, পাতা আছে, বাট এদের ওরকম কোনো বিন্যাস নেই। এখন শৈবাল, অনেকে শৈবাল নাও চিনতে পারো, বাট এটাকে যদি একটু আমি কমন ভাষায় লিখি তাহলে শ্যাওলা। তো শৈবাল না চিনলেও অনেকে শ্যাওলা চিনো। তো এই হলো শ্যাওলা, যা শ্যাওলা তাই হলো শৈবাল। এখন আমাদের মানে ধারণাটা অনেক মানে কি বলবো, অনেক ক্ষীণ, যে আমরা ভাববো যে আমরা যে শ্যাওলা চিনি ওইটাই মূলত শৈবাল। হ্যাঁ, ওইটাই শৈবাল, বাট শৈবাল এত মানে শৈবালের ধারণা এত ক্ষীণ না। শৈবাল মানে শৈবালের একটা বড় একটা শ্রেণী আছে। তো শৈবাল আছে, অনেক ধরনের শৈবাল আছে। তোমরা যখন ওই চ্যাপ্টার 5 এর শৈবাল আর ছত্রাক পড়বে, মানে এর উপরে একটা পুরো অধ্যায়ই আছে। ওইখানে তোমার বলা আছে যে মানে তুমি ওই অধ্যায়টা বলে রিয়েলাইজ করতে পারবা যে কত শৈবাল আছে। তোমার সবুজ শৈবাল, লাল শৈবাল মানে লোহিত শৈবাল, বাদামি শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, এমন বিভিন্ন শৈবাল পাবা। তো এই এই হলো শৈবাল। তো এই যে তুমি ওই অধ্যায়টা যখন পাবা, তখন এই যে ফাইকো ওয়ার্ডটা পাবা, ফাইকো ওয়ার্ডটা পাবা। তো ফাইকো দ্বারা মূলত তোমার এই শৈবালকেই বোঝানো হয়। অর্থাৎ মাইকো দ্বারা ছত্রাককে বোঝানো হয়, ফাইকো দ্বারা শৈবালকে বোঝানো হয়। ছত্রাকও এরকম, যে তোমার ছত্রাকেরও একটা বড় একটা শ্রেণী আছে, বিভিন্ন ছত্রাক আছে। আর ছত্রাক আর শৈবালের ভিতরে একটা মূল পার্থক্য হলো তোমার ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, বাট শৈবাল কি করে, শৈবাল নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তো মাইকো দ্বারা মূলত তোমার ছত্রাককে বোঝানো হয়, আর ফাইকো দ্বারা মূলত শৈবালকে বোঝানো হয়। তুমি যখন চ্যাপ্টার 5টা পড়বা বোটানি, তখন এই যে এই জিনিসগুলো পাবা। তো তুমি ছত্রাক চিনলা, শৈবাল চিনলা, বাট তুমি তো মাইকো ফাইকো চিনো না। বাট মাইকো মানেই ছত্রাক, ফাইকো মানেই শৈবাল। তো আবার বলি, তোমরা যদি ফাইটো দেখো তা ভাববা এটার সাথে উদ্ভিদের সম্পর্ক আছে। তোমরা যদি জু দেখো তাহলে ভাববা এটার সাথে প্রাণীর সম্পর্ক আছে। তোমরা যদি মাইকো দেখো তাহলে ভাববা এটার সাথে ছত্রাকের সম্পর্ক আছে, কোনো না কোনো সম্পর্ক আছে। ফাইকো দেখলে ভাববা এটার সাথে শৈবালের কোনো না কোনো সম্পর্ক আছে। এই হলো বিষয়। তো আচ্ছা, তো এখানে আরো দুইটা ওয়ার্ড। তো এখানে আমি দুইটা ওয়ার্ড লিখছি। একটা ওয়ার্ড হলো তোমার অপটিক বা অকুলো। অপটিক বা অকুলো। তো অপটিক বা অকুলো মানে মূলত চোখকে বোঝানো হয়, চোখ। চোখকে বোঝানো হয়, অর্থাৎ আমাদের চোখ, বুঝছো, আমাদের চোখ। তো আমাদের চোখের বিভিন্ন অংশ হইতে পারে, বা চোখের কোনো রোগ হইতে পারে, বা চোখের কোনো চিকিৎসা হইতে পারে। তো ওই ক্ষেত্রে তোমার চোখ ওয়ার্ডটা, বা আমরা চোখের যে ইংলিশটা জানি আই, তো আইটা থাকবে না। আয়ের বদলে তো যেহেতু এগুলো সব বায়োলজিক্যাল জিনিসপত্র, তো এখানে ওরা আই ওয়ার্ডটা ইউজ করবে না। ওরা কি ইউজ করে, ওরা অপটিক বা অকুলো, এই দুইটা যে কোনো একটা ইউজ করবে। তো তোমরা যদি আগে থেকে জেনে রাখো যে অপটিক বা অকুলো মানেও আমাদের চোখকেই বোঝায়, তো তোমরা মানে দেখলেই ক্যাচ করতে পারবা যে একটা জায়গায় অপটিক দ্বারা একটা রোগকে বোঝানো হয়েছে, তার মানে কি এটা হলো আমাদের চোখের রোগ। বা অকুলো দ্বারা একটা চিকিৎসাকে বোঝানো হয়েছে, অর্থাৎ এটা আমাদের চোখের চিকিৎসা। তো এরকম বিভিন্ন কিছু তোমরা যদি এই ওয়ার্ড দুইটা জানো, তাহলে অবশ্যই বুঝে যাবে যে এটা আমাদের চোখের কোনো চিকিৎসা বা চোখের কোনো রোগ বা চোখের কোনো অংশ, এরকম কিছু।
দেন হলো উ। তো উ শব্দের অর্থ কি? উ শব্দের অর্থ হলো তোমার ডিম বা ডিম্বাণু। ডিম বা ডিম্বাণু। তো আমাদের একটা কমন ধারণা আছে যে আমরা ভাবি যে ডিম এক জিনিস আর ডিম্বাণু এক জিনিস। এখন আসলে জিনিসটা মানে আমরা ডিম বলতে মূলত পাখির ডিমকে বোঝাই, যে পাখি ডিম পারে তো ওইটা হলো ডিম। আর ডিম্বাণু বলতে বোঝাই কি ওই যে মানে প্রাণীদের যে ডিম্বাণুটা হয় মানে কিসের জন্য, মানে বাচ্চার জন্য যে ডিম্বাণুটা হয়, যে ডিম্বাণুটাই মানে ওইটা দ্বারা আমরা ওই ডিম্বাণুকে বোঝাই। কোন ঠিক আছে, ধারণা ঠিক আছে, বাট ধারণাটা হালকা একটু চেঞ্জ করা লাগবে কি, তোমার এই যে ডিম্বাণু, এই ডিম্বাণু ওয়ান কাইন্ড অফ ডিম। অর্থাৎ তোমার প্রাণীদের যে ডিম ওটাকে ডিম্বাণু বলা হয়, আর পাখির ডিমকে ডিমই বলা হয়। মানে প্রাণীদের ডিম্বাণু যেই কাজ করে পাখির এই ডিমটাও সেমই কাজ করে, অর্থাৎ যাই ডিম মানে যাহাই ডিম তাহাই হলো ডিম্বাণু। এই হলো জিনিস। এখন তুমি যখন যেখানে এই যে উ ওয়ার্ডটা যেখানে দেখবা যে ডবল ও, এই উ ওয়ার্ডটা যেখানে দেখবা ভাববা যে এই ওয়ার্ডটা মানে এই জিনিসটার সাথে তোমার ডিম মানে পাখির ডিম হিসেবে চিনো যে পাখির ডিম। তো ডিমের বা হলো মানুষের যে ডিম্বাণু আছে ডিম্বাণুর কোনো না কোনো সম্পর্ক আছে। অর্থাৎ উ দ্বারা মূলত ডিম আর ডিম্বাণুকে বোঝানো হয়। তো এই ওয়ার্ডটা তুমি যেখানে দেখবা এটার সাথে তোমার ডিম বা ডিম্বাণুর কোনো না কোনো সম্পর্ক আছে। তুমি ওয়ার্ড ওয়ার্ড দেখলেই বুঝতে পারবে যে এটার সাথে ডিম বা ডিম্বাণুর কোনো না কোনো সম্পর্ক আছে। এই হলো কথা। তো এখানে মোটামুটি অনেক কিছুই কাভার হয়ে গেল। তো তোমাদেরকে আরো কিছু ওয়ার্ড সম্পর্কে পরিচয় করানো লাগবে। তো ওয়ার্ড গুলা লিখি। উম, তো ওয়ার্ড গুলা লিখি। তো এখানে চারটা ওয়ার্ড লিখছি: অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ডর্সাল আর ভেন্ট্রাল। তো অ্যান্টেরিয়র, অ্যান্টেরিয়র শব্দের অর্থ কি? অ্যান্টেরিয়র শব্দের অর্থ হলো সামনে বা সম্মুখ। তো অ্যান্টেরিয়র শব্দের অর্থ কি? অ্যান্টেরিয়র শব্দের অর্থ হলো সামনে বা সম্মুখ। অর্থাৎ একটা প্রাণী বা আমাদের দেহের কোনো অঙ্গ বা কোনো কিছুর সামনের অংশ, সেই ক্ষেত্রে কি বলা হবে? অ্যান্টেরিয়র অঙ্গের নাম। অর্থাৎ অ্যান্টেরিয়র দিয়ে দেন অঙ্গের নামটা উল্লেখ করা থাকবে। তো সে তুমি অ্যান্টেরিয়র ওয়ার্ড দেখে তুমি বুঝে যাবে যে এটা দ্বারা মূলত ওই আমাদের ওই মানে ওই অঙ্গের সামনের অংশকে বোঝানো হয়েছে। তো অ্যান্ড্রয়ের সাথে তো আমরা তেমন একটা পরিচিত না, তো তুমি যদি আগে থেকে না জানো যে অ্যান্ড্রয়ের দ্বারা কি বোঝানো হয়েছে, তো তোমার কাছে জিনিসটা পুরাই অজানা থেকে যাবে। তুমি যদি আগে থেকে জানো যে অ্যান্ড্রয়ের দ্বারা মূলত সামনে বা সম্মুখ বোঝানো হয়েছে, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা যে আসলে এই জিনিসটার দ্বারা ওই অঙ্গ বা ওই মানে কোনো প্রাণীর সামনের অংশকে বোঝানো হয়েছে। তো এই হলো অ্যান্ড্রয় বা সম্মুখ। তো এন্ড্রয়ের দ্বারা যদি সামনে বা সম্মুখ বোঝানো হয় তাহলে অবশ্যই কি পোস্টেরিয়র দ্বারা তোমার পিছনে বা পশ্চাৎ বোঝানো হবে। পিছনে বা পশ্চাৎ মানে তোমার আভিজাত্য ভাষায় পিছনকে পশ্চাৎ বলা হয়। পিছনে বা পশ্চাৎ বলা হয়। তো এটাও সেম জিনিস যে ধরো কোনো অঙ্গ বা দেহের কোনো অংশে যদি পোস্টিরিয়র ওয়ার্ড দ্বারা ওই অঙ্গের নাম থাকে তাহলে তুমি বুঝবা যে এটা হলো কি পিছনের দিক, এটা সামনের দিক না পিছনের দিক। অর্থাৎ তুমি এন্টেরিয়র বা পোস্টিরিয়র যে কোনো একটা যদি মাথায় রাখো তাহলে অন্যটা এমনি তোমার মাথায় খেলে যাবে। তুমি জাস্ট মাথায় রাখবা যে এন্টেরিয়র দ্বারা সামনে বা সম্মুখ, posterior দ্বারা পিছনে বা পশ্চাৎ। তো এটার সাথে কোনো অঙ্গ থাকলে ভাববা যে এন্টেরিয়র বা পোস্টিরিয়র, মানে ধরো পোস্টিরিয়র আছে তাহলে ভাববা কি এটা কি ওই অঙ্গের পিছনের অংশ বা আমার মানে কোনো প্রাণীর পেছনের অংশ। এই হলো কথা। দেন আসি হলো ডর্সাল আর ভেন্ট্রাল। তো আমরা সামনে আর পিছনে গেলাম। তো ডর্সাল দ্বারা মূলত কি বোঝায়? পৃষ্ঠীয়। পৃষ্ঠীয়। আর হলো ভেন্ট্রাল দ্বারা তোমার মূলত বোঝায় হলো অঙ্কীয়। অঙ্কীয়। তো জিনিসটা এরকম, ধরো একটা প্রাণী, তো ধরো আমি একটা প্রাণী, তো দ্বারা আমার বডির উপরের অংশকে বোঝানো হয়েছে। উপরের অংশ বলতে তোমার এই যে এতটুকুকে বোঝানো হয়েছে ইন্ট্রোর দ্বারা, উপরের অংশকে বোঝানো হয়েছে। দেন হলো তোমার পোস্টিওর, পোস্টিওর দ্বারা কি আমার বডির এই নিচের অংশকে বোঝানো হয়েছে। দেন ডরসাল, ডরসাল দ্বারা কি আমার মানে পৃষ্ঠীয়, পৃষ্ঠীয় বলতে আমার পিঠের অংশ, মানে আমার উপরে যেই মানে পিঠের দিক থেকে পৃষ্ঠ অংশ, অর্থাৎ আমার পিঠের যে অংশ এটাকে তোমার কি, এটাকে তোমার হলো ডরসাল দ্বারা বোঝানো হয়েছে। আর আমার বডির নিচের অংশ অর্থাৎ আমার বুকের যে অংশ এটাকে কি, এটাকে হলো তোমার ভেন্ট্রাল দ্বারা বোঝানো হয়েছে।
মানে জিনিসটা এরকম যে একটা বডির একদম সামনে, ধরো আমার এই কোমর থেকে উপরের টুক পুরাটুক হলো তোমার এন্ট্রিওর, আর আমার এই কোমর থেকে নিচের টুক পুরাটুক হলো পোস্টেরিয়র, অর্থাৎ এটা সম্মুখ আর এই নিচেরটা হলো পশ্চাৎ। আর দেন হলো এই যে পিঠে, আমার পিঠের অংশটা কি আমার পৃষ্ঠ দিক অর্থাৎ ডরসাল। আর আমার নিচের অংশটাকে, নিচের অংশটা হলো ভেন্ট্রিওল, মানে ভেন্ট্রাল বা কি, ভেন্ট্রাল বা অঙ্কিয়। এই হলো বিষয়, এই হলো বিষয়, বুঝতে পারছো তো? তো এই হলো ই। তো এখানে আরো কিছু ওয়ার্ড আছে এগুলোর সাথে সম্পৃক্ত, ওই ওয়ার্ড গুলো একটু পড়াই দিই। তোমার হলো লেটারাল, লিটারাল, তো এই ওয়ার্ডটা ছিল, তো এই ওয়ার্ডটা বাদ দিছে। তো এটা দ্বারা কি, লেটারাল শব্দের অর্থ হলো পার্শ্ব, পার্শ্ব। তো আগেই বলছি যে কি এন্ট্রিওর কি, এই আমার বডির উপরের অংশ, পোস্টিওর আমার বডির নিচের অংশ, ডর্সাল আমার পিঠের দিকের অংশ, ভেন্ট্রাল আমার আমার কি আমার হলো বুকের দিকের অংশ। তো আমার এই যে পাশে, যে পাশে, এই দুই পাশে কিন্তু দুইটা অংশ বাদ আছে। তো এইগুলাকেই মূলত তোমার লেটারাল বা পার্শ্বীয় বলা হয়, অর্থাৎ আমার পুরো বডি কিন্তু মূলত কাভার হয়ে গেল, উপরের অংশ, নিচের অংশ, পিঠের অংশ, মানে অঙ্কীয় হলো হলো বুকের অংশ, আর এদিকে পাশের দুইটা অংশ যেগুলোকে লিটারাল বা পার্শ্বীয় বলা হয়। কারণ পাশের দুইটা অংশকে লিটারাল বা পার্শ্বীয় বলা হয়। এলো বিষয়। দেন তোমরা আরো কিছু ওয়ার্ডের সাথে পরিচিত হও। ফোটো শব্দের অর্থ কি, আলো। তো বায়োলজিতে আলো শব্দটা খুবই কমন একটা শব্দ, তোমরা প্রতিটা অধ্যায়তেই আলো শব্দটা পাবা, কিন্তু বায়োলজি আলোকে আলো হিসেবে বা লাইট হিসেবে ইউজ করে না। বায়োলজি আলোর জন্য কি ফোটো ইউজ করে। এখন এটা ফোটো বলতে তোমার এই ছবির ফটো এরকম না, এই ফোটো বলতে মূলত মানে বায়োলজির ভাষায় ফোটো মানে হলো আলো। তো এইখানে তুমি হলো মানে ফোটো মানে মূলত আলোকেই বোঝানো হয়। তো তুমি যেখানে বায়োলজিতে ফোটো দেখবা ভাববা এটা আলোকে বোঝানো হয়েছে। ফর এক্সাম্পল তোমার সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ মূলত জিনিসটা হয় হলো আলোর কারণে। এই জন্য সালোক সংশ্লেষণ ইংলিশ হলো ফটোসিনথেসিস, মানে প্রথমে ফটোটা অ্যাড করে দিয়েছে। কারণ এই জিনিসটাতে আলোর উপরে মানে আলোর ভূমিকা এত মানে এত বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য ফটো ইউজ করছে। তাই বায়োলজিতে ফটো মানে কি, ফটো মানে আলোকে বোঝানো হয়। তো এই আরেকটা জিনিস, তো এখানে তোমাদেরকে আরো দুইটা জিনিস শিখাবো, সোমা আর গ্যামে। তো সোমা, সোমা আর জ্ঞান। তো সোমা ওয়ার্ডটা যেখানে পাবা দেখবা আমাদের বডিতে, আমাদের পুরা বডিতে দুই ধরনের কোষ পাবা। একটা হলো দেহকোষ আর একটা হলো জনন কোষ। তো দেহকোষ আর জনন কোষের ভিতরে তোমার মূল যে পার্থক্যটা থাকে, আমাদের দেহকোষ, দেহকোষের যে নিউক্লিয়াস থাকে এখানে তোমার 46টা বা 23 জোড়া ক্রোমোজোম থাকে। বাট আমাদের যে জনন কোষটা থাকে, জনন কোষে তোমার হলো কি 23টা ক্রোমোজোম থাকে। মানে মানে দেহকোষে 46টা ক্রোমোজোম থাকে, আর হলো জননকোষে কি 23টা ক্রোমোজোম থাকে। এটা কেন হয়? এটা হলো তোমার মিওসিস বিভাজনের কারণে হয়, যে আমাদের পুরো বডিতে শুধু দেহকোষই থাকে। তো এই দেহকোষের ভিতরে মানে দেহকোষের বিভিন্ন নাম আছে, হাতের কোষ, পায়ের কোষ, মুখের কোষ। তো এরকম একটা কোষ আছে তোমার জনন মাতৃকোষ, এটা ওয়ান কাইন্ড অফ হলো দেহকোষ। এটার নামের সাথে জনন থাকলেও এটা কোনো জনন কোষ না, এটা হলো জনন মাতৃকোষ, এটা ওয়ান কাইন্ড অফ দেহকোষ। কারণ কি এখানে 46টা ক্রোমোজোম আছে। বাট এই জনন মাতৃকোষটা মানে সব দেহকোষ হলো তোমার মাইটোসিসের মাধ্যমে বিভাজিত হয়। বাট তোমার এই জনন মাতৃকোষ যেটা আছে এটা আবার মাইটোসিস দ্বারা বিভাজিত হয় না, এটা হলো তোমার মিওসিসের মাধ্যমে বিভাজিত হয়। আর এটা মিওসিসের মাধ্যমে বিভাজিত হয়ে তোমার জনন কোষগুলা সৃষ্টি করে। আর আমরা সবাই জানি যে মিওসিস হইলে কি হবে, তোমার ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। তো এর এই যে এই দেহকোষটা কি হয়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক করে এই যে এই জনন কোষগুলা তৈরি করে। তো এই জনন কোষগুলা, তো এই জনন কোষগুলো তো আমরা দেহকোষ, জনন কোষ তো বাংলা ওয়ার্ডে অনেক ভালোভাবে মনে রাখতে পারি, বাট অনেক ক্ষেত্রে এই জনন কোষ, দেহকোষ এগুলো নাও বলা থাকতে পারে। মানে কি এগুলার পরিবর্তে কি দেহকোষের পরিবর্তে তোমার সোমা ওয়ার্ডটা ইউজ করা থাকতে পারে, আর সোমা দ্বারা মূলত তোমার দেহকোষকেই বোঝানো হয়। সোমা দ্বারাও কাকে বোঝানো হয়, সোমা দ্বারাও তোমার মূলত দেহকোষকে বোঝানো হয়। আর গ্যামে দ্বারা মূলত আমাদের জনন কোষকে বোঝানো হয়, এটাকে আর একটু পূর্ণরূপ লিখলে গ্যামেট বলা হয়। তো তুমি যেখানে সোমা দেখবা, সোমা দ্বারা কাকে বোঝানো হচ্ছে, দেহকোষকে বোঝানো হচ্ছে। আর গ্যামে দ্বারা কাকে বোঝানো হচ্ছে, গ্যামে দ্বারা মূলত জনন কোষকে বোঝানো হচ্ছে ওই জিনিসটা। তো এই জন্য এই দুইটাও ইংলিশ টার্ম, বাট তোমাদেরকে একটু জানাই রাখলাম, এগুলাতেও অনেকে প্যারা খায়, আমিও হালকা পাতলা খেয়েছিলাম। তোমাদের আগে থেকে জানলাম যে সোমা দ্বারা দেহকোষকে বোঝানো হয় আর গ্যামে দ্বারা কি জনন কোষকে বোঝানো হয়। এ হলো কথা।
মোটামুটি সবই কাভার করে ফেলছি। আর কি বার আছে দাঁড়াও একটু দেখি। আচ্ছা, এখানে আর কয়েকটা জিনিস বার আছে, এগুলো একটু ধরাই। দুইটা ওয়ার্ড, করোনারি আর ক্যারোটিড। তো এই দুইটা ওয়ার্ড পাওয়া, তো এই দুইটা জিনিস মানে এটা একটু মানে এরকম যে আমি এতক্ষণ যেগুলো পড়ালাম যে মিনিং ধরে ধরে পড়লাম, এটা আসলে মিনিং এর কোনো জিনিস না, বাট বেসিক টাইপের দুইটা জিনিস। তো করোনারি আর ক্যারোটিড। তো করোনারি মানে বলতে বোঝায় যে আমাদের হৃৎপিণ্ড, আমাদের হৃৎপিণ্ডর সাথে, তো হৃৎপিণ্ড তো মূলত কি করে আমাদের বডির রক্তকে পাম্প করে পুরো দেহে মানে চালায় দেয়। তো হৃৎপিণ্ড তো একটা জায়গায় থাকে, তো ও কিভাবে পুরো বডিতে রক্ত চালায়, ও এই জন্য কিসের হেল্প নেয়, ধমনী শিরা এগুলার হেল্প নেয়। তো হৃৎপিণ্ড কি করে আমাদের পুরা বডিতে ওরা একটা নেটওয়ার্ক তৈরি করে দিছে। তো হৃৎপিণ্ডের সাথে যুক্ত যেই মানে ধমনী শিরা, তো হৃৎপিণ্ডের এই পুরা নেটওয়ার্ককে তোমার একত্রে, অর্থাৎ হৃৎপিণ্ড এর সাথে যুক্ত ধমনী শিরা কৌশিক জালিকা এগুলোকে একত্রে একটা সিস্টেম তৈরি করছে। তো এই সিস্টেমটাকে মূলত করোনারি সিস্টেম বলা হয়। অর্থাৎ হৃৎপিণ্ডের যে সিস্টেম ওটা কি, ওটা হলো করোনারি সিস্টেম। সেম ওয়েতে আমাদের যে মস্তিষ্ক আছে, মস্তিষ্ক অর্থাৎ আমাদের ব্রেন, আমাদের ব্রেনেও কিন্তু আমাদের পুরো বডিকে কন্ট্রোল করে। তার মানে কি আমাদের ব্রেনেরও পুরো বডিতে একটা মানে ভালো একটা নেটওয়ার্ক আছে, এটা আমাদের পুরো বডিকে কন্ট্রোল করতেছে। তো ব্রেনও এরকম ধমনী শিরা কৌশিক জালিকা আরো বিভিন্ন ভাবে নিউরন টিউরন এগুলোর মাধ্যমে আমাদের মানে আমাদের পুরো বডিতে একটা কানেকশন তৈরি করছে। তো যেই মানে ব্রেন যে নেটওয়ার্কটা তৈরি করতেছে এটাকে কি বলা হয়, এটাকে ক্যারোটিড সিস্টেম বলা হয়। অর্থাৎ হৃৎপিণ্ড আমাদের পুরো বডিতে যে নেটওয়ার্ক সৃষ্টি করছে, হৃৎপিণ্ডের নেটওয়ার্ককে কি বলা হয়, করোনারি সিস্টেম বলা হয়। আর হলো ব্রেন আমাদের পুরো বডিতে যে নেটওয়ার্কটা সৃষ্টি করছে সেটা কি, সেটাকে ক্যারোটিড সিস্টেম বলা হয়। কারণ হৃৎপিণ্ড আমাদের পুরো বডিতে রক্ত সাপ্লাই দেয়, এই জন্য এই সিস্টেম একটা তৈরি করছে, এটা হলো করোনারি সিস্টেম। আর ব্রেন আমাদের পুরো বডিকে নিয়ন্ত্রণ করে, এই জন্য এও একটা সিস্টেম তৈরি করছে যেটাকে কি বলা হয়, যেটাকে ক্যারোটিড সিস্টেম বলা হয়। তো করোনারি কার সাথে সম্পর্কিত, হৃৎপিণ্ডের সাথে। আর ক্যারোটিড কার সাথে সম্পর্কিত, ব্রেনের সাথে। এই দুইটা হলো বেসিক টাইপের জিনিসপত্র। তো এটা জানলা। হ্যাঁ, তো এখানে আরো কিছু ওয়ার্ড আছে, ওয়ার্ড গুলা, তো আরো দুইটা ওয়ার্ড আছে, ক্রনিক। ক্রনিক আর অ্যাকুট, তাই তো, হ্যাঁ। ক্রনিক আর অ্যাকুট, এ তো এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা হলো অ্যাকিউট, বোঝা যাচ্ছে না তাই না? বোঝা যাচ্ছে না। ক্রনিক আর অ্যাকুট, তো এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা হলো তোমার ক্রনিক আর একটা হলো তোমার অ্যাকিউট। বোঝা যাচ্ছে না, দাঁড়াও। ক্রনিক আর হলো আরেকটা কি, আরেকটা হলো অ্যাকুট। তো ক্রনিক শব্দের অর্থ কি, ক্রনিক শব্দের অর্থ হলো দীর্ঘস্থায়ী। আর অ্যাকুট শব্দের অর্থ কি, ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী। তো ক্রনিক, ক্রনিক শব্দের অর্থ দীর্ঘস্থায়ী আর একই শব্দের অর্থ ক্ষণস্থায়ী। তো এই ওয়ার্ডগুলো তোমার বায়োলজিতে বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করা হয়, প্রতিটা অধ্যায় শেষে দেখবা দুইটা তিনটা করে রোগ নিয়ে আলোচনা করা হয়। তো প্রতিটা রোগের তোমার দুইটা স্টেজ থাকে, স্টেজ না মানে প্রতিটা রোগ তোমার দুই ধরনের হতে পারে, হয় এই রোগটা তোমার ক্রনিক হয় বা দীর্ঘস্থায়ী, মানে ক্রনিক হয় না অ্যাকিউট হয়। ক্রনিক হওয়া মানে ধরো রোগটা তোমার একটা নির্দিষ্ট লিমিট টাইম থাকছে, এখন ওই রোগটা যদি তোমার বডিতে ওই টাইমের থেকেও বেশি টাইম ধরে থাকে, দেন জিনিসটাকে তোমার ক্রনিক দ্বারা মানে আখ্যায়িত করা হয়। যে ধরো একটা রোগ আছে, যেমন সাইনোসাইটিস একটা রোগ, তো এই রোগটা যদি তোমার ধরো এর একটা নির্দিষ্ট পিরিয়ড আছে, ধরো এর পিরিয়ডটা হলো 4 থেকে 8 মাস, তো এই যদি 4 থেকে 8 মাসের বেশি তোমার বডিতে থাকে, দেন জিনিসটাকে বলা হবে হলো ক্রনিক সাইনোসাইটিস। আর ধরো রোগটা তোমার যদি 4 থেকে 8 মাসের কম, মানে 4 থেকে 8 মাসের আগে যদি এটা তোমার রিকভার হয়ে যায়, দেন জিনিসটাকে কি বলা হবে, জিনিসটাকে বলা হয় অ্যাকিউট সাইনোসাইটিস। তো জিনিসটা সাইনোসাইটিস তোমরা চিনবা, কারণ এটা একটা রোগ, তুমি বই পড়লেই বুঝতে পারবা। বাট ক্রনিক অ্যাকুইট একটু বেঁধে যাবে, যে কোনটা ক্রনিক কোনটা অ্যাকুইট, কিভাবে ক্রনিক অ্যাকুইট আসলো
সেক্ষেত্রে একটু সমস্যা হইতে পারে। এই জন্য আগেই বলে রাখতেছি যে ক্রনিক দ্বারা মানে মূলত বোঝাই হলো যে একটা নির্দিষ্ট পিরিয়ড থাকে, ওই পিরিয়ডে যদি বেশি সময় ধরে যদি রোগটা তোমার বডিতে থাকে, ওই টাইমে যদি রিকভার না হয়, তাহলে জিনিসটা হলো ক্রনিক হয়ে যায়। আর জিনিসটা যদি তোমার হলো মানে একটা নির্দিষ্ট টাইমের আগে রিকভার হয়ে যায়, কম সময়ে রিকভার হয়ে যায়, তাহলে জিনিসটাকে অ্যাকিউট বলা হয়। অর্থাৎ ক্রনিক শব্দের অর্থ দীর্ঘস্থায়ী। অর্থাৎ একটা জিনিস যদি অনেক সময় তোমার একটা রোগ তোমার বডিতে যদি অনেক টাইম ধরে থাকে, দেন ওই জিনিসটাকে ক্রনিক দ্বারা আখ্যায়িত করা হয়। আর ওটা যদি ওই মানে অনেক কম টাইম ধরে বা একটা নির্দিষ্ট টাইমের থেকে কম টাইম থাকে, তাহলে জিনিসটাকে অ্যাকিউট দ্বারা আখ্যায়িত করা হয়। তো ক্রনিক হলো দীর্ঘস্থায়ী বোঝায়, আর হলো অ্যাকিউট দ্বারা ক্ষণস্থায়ী বোঝায়। তো প্রায় শেষের দিকে চলে আসছি, মোটামুটি সবই কাভার করছি। আর কয়েকটা ওয়ার্ড বাকি আছে। তো আরো দুইটা ওয়ার্ড বলি। প্যারাইটাল, প্যারাইটাল আর হলো তোমার ভিসেরা। এই দুটাও কোনো মিনিং না, বাট এই দুটার একটু বেসিক জিনিসপত্র আছে। ধরো আমাদের আগেই বলছি আমাদের বডিতে কিছু ভাইটাল অর্গান আছে, যেমন আমাদের ফুসফুস আছে, তারপরে আমাদের হার্ট আছে, আমাদের লিভার আছে, তারপরে আমাদের হলো কিডনি আছে। তো এগুলো আমাদের বডির ভাইটাল অর্গান। তো আমাদের মানে আমাদের বডি যেসব ভাইটাল অর্গান আছে, তো এই ভাইটাল অর্গান গুলার প্রতিটা ভাইটাল অর্গানের একটা মানে এদের নির্দিষ্ট বা পার্সোনাল কিছু আবরণ আছে। যেমন তোমার মানে এদের আলাদা নাম আছে, যেমন তোমার হলো ফুসফুসের যে আবরণ এটাকে প্লিউরা বলা হয়। তারপরে হলো তোমার হৃৎপিণ্ডের যে আবরণ এটাকে পেরিকার্ডিয়াম বলা হয়। তারপরে তোমার কিডনির যে আবরণ এটাকে রেনাল ক্যাপসুল বলা হয়। এরকম মানে বিভিন্ন এই ভাইটাল অর্গানের বিভিন্ন ইসের বিভিন্ন আবরণ বলা আছে, মানে বিভিন্ন আবরণ আছে। তো প্রতিটা আবরণেরই একটা কমন বা বেসিক স্ট্রাকচার থাকে। স্ট্রাকচারটা কেমন, ধরো আমি ধরলাম যে ফুসফুসের আবরণ হলো প্লিউরা। তো হলো ফুসফুসের আবরণ হলো প্লিউরা। তো এই আবরণটা তোমার মানে মূলত এই প্রতিটা ভাইটাল অর্গানের আবরণ তোমার দ্বি-স্তর বিশিষ্ট হয়, অর্থাৎ আবরণের দুইটা স্তর থাকে। তো ধরো প্লিউরা, তো এর যে মানে আবরণের যে বহিঃস্তর বা বাইরের স্তর এটাকে কি বলা হবে, এটাকে প্যারাইটাল প্লিউরা বলা হয়। আর হলো এই যে এর যে ভিতরের স্তর এটাকে ভিসেরাল প্লিউরা বলা হয়। আর দুইটা স্তরের মাঝখানে একটু কি বলবো একটু জেলিন ন্যায় একটা পদার্থ থাকে, সেটাকে কি বলা হয়, সেটাকে তোমার হলো প্লিউরাল ফ্লুইড বলা হয়। এটা সবকিছুর ক্ষেত্রে, যেমন হলো তোমার ইসের ক্ষেত্রে তোমার হৃৎপিণ্ডের ক্ষেত্রে আবরণকে কি বলা হয়, পেরিকার্ডিয়াম বলা হয়। তো এর বাইরের স্তরকে হলো মানে প্যারাইটাল পেরিকার্ডিয়াল বলা হয়, ভিতরের স্তরকে ভিসেরাল পেরিকার্ডিয়াল বলা হয়, আর মাঝখানে একটা পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। এরকম প্রতিটারই একটা করে মানে আবরণের একটা বেসিক স্ট্রাকচার থাকে। এই জন্য এই দুইটা ওয়ার্ড লেখা, যে প্যারাইটাল আর ভিসেরাল। প্যারাইটাল মূলত বাইরের স্তর, এই যে ভাইটাল অর্গানের যে বাইরের স্তর ওটা হলো প্যারাইটাল। আর হলো এই ভাইটাল অর্গানের যে ভিতরের স্তর ওটা কি, ওটা হলো ভিসেরাল। আর মাঝখানে একটা থাকবে, ধরো মাঝখানে একটা ফ্লুইড টাইপের থাকবে, সবারই থাকে মাঝখানে, সবারই একটা ফ্লুইড টাইপের। তো এটা বেসিক স্ট্রাকচার। ধরো ওই অর্গান সম্পর্কে তোমাকে লিখতে দিচ্ছে, তুমি তেমন কিছু জানো না, তো সেই ক্ষেত্রে এইগুলো যদি তুমি লিখো তাহলে তোমার তুমি 4 থেকে 5 লাইন এইগুলা লিখে কভার করতে পারবা। এইগুলো মানে মোটামুটি ভালো জিনিস। তো এইভাবেই যে বাইরের স্তরটা প্যারাইটাল, ভিতরে মানে সব ভাইটাল অর্গানের যে মেমব্রেন থাকে, মেমব্রেনের বাইরের স্তর হলো প্যারাইটাল, ভিতরের স্তর হলো ভিসেরাল, আর মাঝখানে কি থাকে, মাঝখানে হলো এই মানে ইসের ফ্লুইডটা থাকে। এই হলো বিষয়, এই জন্য এই জিনিসটা লিখা। তো মোটামুটি এটাও হয়ে গেল। আর এইখানে আর সবই মোটামুটি কাভার করে ফেলছি। আর দুইটা ওয়ার্ড আছে, একটা হলো ইউরা, আর হলো সেফালন। এই হলো লাস্ট দুইটা ওয়ার্ড, তাছাড়া মোটামুটি কাভার করে ফেলছি। তো ইউরা সেফালন, তো ইউরা শব্দটা কি, ইউরা শব্দটা হলো তুমি ইউরা বা ইউরো, তো এই ওয়ার্ডটা তুমি যেখানে পাবে এটা মূলত আমাদের যে মূত্রের সাথে সম্পর্কিত। অর্থাৎ তুমি ইউরা ওয়ার্ড যেখানে দেখবা ভাবা যে এটার সাথে আমাদের মূত্রের কোনো না কোনো সম্পর্ক আছে। অর্থাৎ এই জিনিসটা দ্বারা মূত্রের রঙকে বোঝাচ্ছে, বা এই জিনিসটা দ্বারা মূত্রের কোনো উপাদানকে বোঝাচ্ছে, বা এই জিনিসটা দ্বারা মূত্রের কোনো রগকে বোঝাচ্ছে। তো ইউরা তুমি যেখানে দেখো ভাবা যে এটার সাথে আমাদের মূত্রের কোনো না কোনো সম্পর্ক আছে। আর সেফালন, সেফালন মূলত আমাদের যে মস্তিষ্ক আছে, মস্তিষ্করই একটা অন্যরকম একটা সাইন্টিফিক নাম। আমাদের যে মস্তিষ্ক বা ব্রেন, আমাদের যে মস্তিষ্ক বা ব্রেন আছে ওইটারই মানে এই সেফালন হলো আমাদের মস্তিষ্ক বা ব্রেনেরই মানে একটা নাম, মানে আরেকটা নাম, মানে সাইন্টিফিক একটা নাম। তো অনেক কিছুতে মানে তোমার দেখবে তোমার বায়োলজি বইতে মানে এই মস্তিষ্ক বা ব্রেন এই ওয়ার্ডের থেকে বেশি এই সেফালন ওয়ার্ডটা বেশি ব্যবহার করা হয়েছে।
এই জন্য এই ওয়ার্ডটা লেখা, যে তোমরা তাহলে আগে থেকেই বুঝতে পারবে যে স্যাপালন মূলত আর কিছুই না, আমাদের মস্তিষ্ক বা brain। এই ওয়ার্ডটা মূলত আমাদের মূত্র, মানে মূত্র রিলেটেড যেসব জিনিসপত্র আছে ওইগুলোর ক্ষেত্রে ইউরা ওয়ার্ডটা ইউজ করা হয়। তো মোটামুটি অনেকগুলা শব্দই কাভার করে দিছি মোটামুটি। এই পুরা বায়োলজি বই খুঁজলে মোটামুটি অনেকগুলা, মানে তোমরা অনেক কিছুই শিখে ফেলছো। তুমি বইটা এখনো পড়ো নাই, তাও তুমি বায়োলজি বইয়ের অনেক কিছু শিখে ফেলছো। এখন জিনিসটা তুমি এখন রিয়েলাইজ করতে পারবে না, যখন তুমি বইটা একবার রিডিং করবা দেন তুমি রিয়েলাইজ করতে পারবে যে আসলে তুমি কত কিছু শিখে ফেলছো। আর এগুলো মানে পড়ার মাধ্যমে তোমার ওই ভয়টা অনেক কাটবে। তুমি অনেক ইজিলি অনেক কিছু বুঝতে পারবা, তুমি ফিল করতে পারবা, তোমার ভয় লাগবে না। তুমি অনেক কম টাইমে অনেক বেশি পড়ে ফেলতে পারবা। তো জিনিসগুলো এরকম, তো এই জিনিসটা তুমি প্রপারলি যদি ফলো করে জিনিসগুলো যদি প্রপারলি মাথায় গেঁথে নিতে পারো, একবারে গাঁথবে না, 2 থেকে 3 বার প্র্যাকটিস করবে, দেন জিনিসগুলো আরো প্রপারলি গেঁথে দেবে। আর বই পড়ার সাথে সাথে আরো গাঁথবে। বাট তুমি যদি আগে একবার যদি পড়ে নাও, মানে এইগুলো আগে একবার বই পড়ার আগে পড়ে নাও, দেন ওই বই পড়তে অনেক সুবিধা হবে, আর এইগুলো বই পড়ার মাধ্যমে আরো প্রপারলি পড়তে পারবা। এই হলো মোটামুটি আমি যতগুলো ওয়ার্ড কালেক্ট করছিলাম সবই মোটামুটি তোমাদেরকে বলে দিলাম, আর আমার আর কোনো ওয়ার্ড নাই। তো এই মোটামুটি ওয়ার্ড গুলা শেষ তো। মানে এই বেসিক গ্রামারের যে ভিডিওটা ছিল ওটা এখানেই শেষ হচ্ছে। তো নেক্সট ক্লাসটা তো মোটামুটি তোমাদের, মানে বায়োলজি যেহেতু স্টার্ট করছি, বেসিক গ্রামারটা মানে গ্রামার সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিয়ে দিচ্ছি। তো গ্রামার পরে নেক্সট হলো মোটামুটি, ধরো গ্রামার হইছে, তো এরপরে আমরা অধ্যায়তে যাব, মানে অধ্যায় ওয়াইজ, মানে বায়োলজি ফার্স্ট পেপার বা বোটানি থেকে শুরু করব, বোটানি চ্যাপ্টার 1 থেকে শুরু করে দেন বোটানি কমপ্লিট করব, জুওলজি কমপ্লিট করব, বেসিক স্ট্যান্ডার্ডে, দেন মেডিকেল স্ট্যান্ডার্ডে যাব। তো বেসিক স্ট্যান্ডার্ড যাওয়ার আগে নেক্সট ভিডিওটা বানাবো তোমার মূলত ইসের উপরে, যে মানে ধরো আমি 2টা স্ট্যান্ডার্ড ভিডিও দেবো, একটা বেসিক আর একটা মেডিকেল স্ট্যান্ডার্ড। আমি ওই ভিডিওতে তোমাদের একটা মূলত ধারণা দিবা যে তোমরা কিভাবে আমার ভিডিওগুলো ফলো করবা, কিভাবে কি করবা, মানে তোমাদের মানে বাসায় কিভাবে প্র্যাকটিস করবা, মানে ভিডিও টাইমে কি করবা, তোমার মানে কিভাবে বললে আমার, মানে আমি যে গাইডেন্স দেবো ওটাকে তোমরা কিভাবে আরো প্রপারলি কাজে লাগাইতে পারবা, গাইডেন্সটা ইউজ করে আরো প্রপারলি পড়তে পারো, ওইগুলা তোমাদেরকে বলে দেবো, কিভাবে বই দাগাবা এগুলা বলবে। এছাড়াও বায়োলজিতে ধরো, মানে সে বোটানিতে 12টা অধ্যায়, জুওলজিতে 12টা অধ্যায়, তো এই 24টা অধ্যায় সম্পর্কেও তোমাদেরকে একটা ধারণা দিব যে কোন অধ্যায়টার সাথে কোন অধ্যায়ের সম্পর্ক আছে, কোন অধ্যায়টা কখন পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এগুলো সম্পর্কে একটা ধারণা দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে তো, আসলে জিনিসটা একটু অন্যরকম ছিল এই জন্য বড় হয়ে গেছে। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। আর এই নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।